গল্প আমার ডাক্তার সাহেব। রাইটার আরশি জাহানিশা। গ্রীষ্মের কাঠফাটা রোদের মতো ইরার মেজাজ তীক্ষ্ণ। দুপুরে তপ্ত রোদে ঘামে নিয়ে একাকার। গায়ে থাকা নীল রঙের কামিজ খানা লেপ্টে আছে শরীরের আষ্টে পৃষ্ঠে। ফর্সা মুখশ্রী লালচে হয়ে গেছে। সেই সকালে একটা পরোটা পেটে পড়েছে আর এখন বাজে বিকেল 4টারও বেশি। খিদের ছোটে পেটের বা পাশটায় মুচড়ে উঠল। ইরা হাত দিয়ে চেপে ধরল পেটে। ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে একটানে খেয়ে ফেলল। শরীরটা ক্লান্ত লাগছে। হাসপাতালের করিডোরে একটা ফাঁকা বেঞ্চে বসে থাকা ভদ্রমহিলার পাশে গিয়ে বসল। শান্ত গলায় বলল, মা, রিপোর্ট কখন আসবে? আর ডাক্তার কখন বসবে? তার কি এখনো লাঞ্চ টাইম শেষ হয়নি? ইতিমধ্যে 5টা বাজল বলে ভদ্রমহিলা ইরার মা আয়েশা বেগম মেয়ের মুখের দিকে চেয়ে মৃদু হাসলেন। ইরা, মা, সকাল থেকে কিছু খাওনি তুমি? একটু কিছু খেয়ে নাও, নয়তো তোমার শরীর খারাপ করবে। ইরা মায়ের কাঁধে মাথা রাখল, চোখ দুটো বন্ধ করে নিল। ইরা আগে কখনো মাকে নিয়ে হাসপাতালে আসেনি। আগে এইসব কিছু ইনশিতাই দেখত। মাস 3 আগে ইনশিতা ও তার মেয়ে রাফা পাড়ি জমালো ক্যালিফোর্নিয়া স্বামী রাদিফ মাহমুদের কাছে। রাফাটা বেশ আদুরে, বয়স মায়ের 7 বছর। বাপ হারা ইরার পৃথিবী কেবল মা। বড় আপা তো চলে গেল সুদূর ক্যালিফোর্নিয়া, রেখে গেল মা বোনকে। মায়ের দায়িত্ব দিল ইরার কাঁধে। ইরা সবে ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী, বয়সী বা কত সবে 19। ঢাকায় নিজস্ব একতলা ছোটখাটো একটা বাড়ি। 3টে রুম, একখানা বড় ড্রয়িং রুম, 2টো ওয়াশরুম আর একটা কিচেন। আর রুমের সাথে অ্যাটাচ করা 3টে বেলকনি। বাড়ির বাহিরে রং বেরঙের ফুলের বাগান। ইরা বড্ড শখ করে গাছ লাগায়। সেই সকাল 10টায় এসেছে হাসপাতালে। ডাক্তার দেখিয়েছে সেই 12টার দিকে, কিন্তু রিপোর্ট আসতে আসতে 4টা বেজে গেছে। আবার ডাক্তার সাহেব চলে গেছে ব্রেক টাইমে। ইরার মাথা গরম হয়ে আছে। মাইগ্রেনের ব্যথাও চলে এসেছে। মুখ গুজে দিল মায়ের কাঁধে। আয়েশা বেগম মেয়ের মাথায় আলতো করে চুমু দিলেন। তখনই ইরা খিলখিলিয়ে হেসে উঠল। দুপুরে চেম্বার থেকে ডাক্তারকে বের হতে দেখেছিল ইরা। মাথা টাক, চুল নেই। মনে পড়ায় হাসল ইরা। কি রে, হাসছিস কেন? মায়ের কৌতূহলী প্রশ্ন। ইরা মুখ টিপে হেসে বলে উঠল, জানো মা, তোমার ডাক্তার উষান চৌধুরী নামটা যেমন সুন্দর, উনি দেখতে ঠিক তেমন হাস্যকর। পুরো মাথার তালু ফাঁকা, টাক মাথা, তার ওপর পেট বেরিয়ে আছে। ঠিক তখনই ইরার পেছনে কেউ কেসে উঠল। ইরা ফিরে চাইল। একটা হ্যান্ডসাম ছেলে, পরনে চকচকে সাদা শার্ট আর কালো প্যান্ট, হাতে দামি ঘড়ি। চুলগুলো জেল দিয়ে সেট করা, চোখে চিকন ফ্রেমের চশমা। চশমার ভেতরে চোখ দুটো, তীক্ষ্ণ দৃষ্টি। ছেলেটার চেহারায় গম্ভীর্য। ইরা ভ্রু কুঁচকে আবার মায়ের দিকে তাকালো। ইরার মায়ের মুখে অস্বস্তি। ইরাকে ইশারা করে বলছে চুপ করতে। কিন্তু ইরা যে বড্ড বাচাল, কথার ঝুড়ি একবার খুললে সে আর বন্ধ হয় না। জানো মা, ওই ডাক্তার তো একেবারে ডাকাত। গুনে গুনে 1200 টাকা ভিজিট নেয়, কিন্তু রোগী দেখার বেলায় কিপটামি করে। 10 মিনিট দেখার জন্য 1200 টাকা নেয়। বুঝলে মা, প্রতিদিন যদি 50 জন রুগী দেখে তার নিশ্চয়ই কত টাকা হয়। দেখো না, সকাল থেকে রুগীদের কেমন অর্ধেক চিকিৎসা করে বসে আছে। নিশ্চয়ই নিজে দুপুরে বাসায় গিয়ে এক গাদা ভাত খেয়ে এসেছে, আর আমরা না খেয়ে তার অপেক্ষায় প্রহর গুনছি। আয়েশা বেগম মেয়েকে চোখ রাঙালেন। তখন ইরার মুঠোফোনের কর্ডস আওয়াজ ভেসে উঠল। ইরা ফোন রিসিভ করল। হ্যালো, হে পূজা, আমি এক্ষুনি আসছি। আয়েশা বেগম মেয়েকে প্রশ্ন করলেন, কে কল করেছে? ইরা মৃদু হেসে বলল, আরে মা, পূজা ওর দিদাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে, তাই বলছে দেখা করতে। তুমি বস, আমি যাব আর আসব। আয়েশা বেগম মেয়েকে সাবধানে যেতে বললেন। নীল রঙের কামিজ পরা ইরাকে যেন ঠিক নীলাঞ্জনা লাগছে। মেয়েটা লিফট ব্যবহার করতে পারে না, মাথা ঘুরে সিঁড়ি বেয়ে নিচে নামল।
আয়েশা বেগম বিব্রত গলায় ইরার পেছনে বসে থাকা সুদর্শন ছেলেটাকে বলে উঠল, সরি বাবা, মেয়েটা আমার বড় অবুঝ। হয়তো অন্য কাউকে তুমি ভেবে আবল তাবল বকে ফেলেছে। তুমি কিছু মনে করো না। ছেলেটা মৃদু হাসল। আন্টি সরি বলছেন কেন? মানুষ বলতেই ভুল। তবে আপনার মেয়েকে আশেপাশে তাকিয়ে কথা বলতে বলবেন। আয়েশা বেগম মৃদু হাসলেন। পূজার দিদাকে দেখে মায়ে আসলো। ইরা এমন সময় একজন নার্স ডেকে উঠল, আয়েশা বেগমকে আসুন, সাথী গার্জিয়ান নিয়ে আসবেন। ইরা মাকে নিয়ে চেম্বারে ঢুকে ডাক্তারের দিকে তাকাতেই হাসি মুখটা চুপসে গেল। বিব্রত হয়ে কেসে উঠল। ইরার লজ্জায় মাটির নিচে চলে যেতে ইচ্ছে করল। সেই সময় ইরার পেছনে বসে কেসে উঠা ছেলেটা বসে আছে ডাক্তারের চেয়ারে। উষান চৌধুরী চোখের চশমা ঠিক করে ইরার মায়ের রিপোর্ট দেখতে দেখতে বলে উঠল, আপনার রেস্টে থাকা প্রয়োজন। হার্টের সমস্যাটা বেড়েছে, আমি ঔষধ দিচ্ছি, ঠিক মতো খাবেন, আর আগুনের তাপে যাবেন না। ইরা ফিক করে বলে উঠল, মা তুমি আগুনের কাছে না গেলে রান্না কে করবে? উষান ভ্রু কুঁচকে ইরার দিকে চাইল। বিরক্ত নিয়ে বলল, কেন আপনি? ইরা বলে উঠল, আমি ওসব পারি না। উষান বাঁকা হেসে বলে উঠল, তা আপনি কি শুধু কার টাকছল? কার পেট বড় আর কে ডাকাত সেই সব দেখতে জানেন? ইরা ভরকে গেল। আয়েশা চৌধুরী মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। ইরা নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সেই সময়ের হয়ে যাওয়া ঘটনা মনে করতেই খানিকটা হতাশ হয়ে নিজের মাথায় নিজেই থাপ্পড় দিয়ে বলে উঠল, ইরা সত্যি ইনশিতা আপা ঠিকই বলে, তোর মাথা মোটা, যেখানে সেখানে আবল তাবল বকিস আর লজ্জা পাস। ইশকি বিচ্ছিরি ব্যাপার। লোকটা নামে গসিপ করার সময় সব শুনে নিল সে। সকালের মিষ্টি হিমেল হাওয়ায় ঘুম ভেঙে গেল ইরার। উঠে হাত মুখ ধুয়ে ফজরের নামাজ আদায় করে নিল ইরা। অতপর রুম ক্লিন করে নিজের গাছে পানি দিল। তারপরে রান্নাঘরে উকি দিল, মা রুটি বানাতে গেছে। ইরা মায়ের পেছনে দিয়ে জড়িয়ে ধরে বলে উঠল, শুভ সকাল মা। আয়েশা বেগম মেয়ের মাথায় চুমু একে নিজের সুপ্রভাত বললেন। ইরা আহ্লাদি কণ্ঠে বলে উঠল, মা আজ আমি রুটি বানাই। আয়েশা চৌধুরী চোখ বড় করে বলে উঠল, কি তুই পারবি? ইরা ঠুটো বাঁকিয়ে বলে উঠল, পারব। আয়েশা বেগম সব দেখিয়ে রুমে চলে গেলেন। ইরা মায়ের কথা মতো সব করল, তবে রুটি বেলতে গিয়ে মুশকিলে পড়ে গেল। রুটি কেমন বাংলাদেশের মানচিত্রের মতো আঁকা বাঁকা হচ্ছে। এতে কি হয়েছে? সবগুলো তো পেটে যাবে। ইরা সময় নিয়ে বেলে নিল, তারপরে ছেঁকে নিল। 3-4টা পুড়ে গেছে, আর 3-4টা ভালো। ইরা দুটো ডিম ভেজে চা বানিয়ে নিল। তারপর মাকে ডাকল। আয়েশা বেগম এসে রুটি দেখে ফিক করে হেসে দিলেন। ইরা খানিকটা চুপসে গেল। আয়েশা বেগম ইরার বানানো রুটি মুখে পুরলেন। মেয়েটা লবণ দিতে ভুলে গেছে হয়তো। আয়েশা বেগম মেয়ের দিকে তাকিয়ে হেসে বলল, আরে বাহ, খুব সুস্বাদু হয়েছে। সবগুলো আমি খাবো, তুই বাইরে থেকে কিছু খেয়ে নিস। আর 9টা বেজে গেল বলে কলেজ যাবি না? ইরার মনে পড়ল আজ তো বৃহস্পতিবার। কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তাৎক্ষণিক দৌড়ে কলেজের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। কলেজে আসতেই দেখা হলো মিলির সাথে। মিলি হচ্ছে ইরার বেস্ট ফ্রেন্ড। দুজন মিলে আড্ডায় মেতে উঠল। এই ইরা কলেজ থেকে ট্যুরে যাবে সুন্দরবন, তুই যাবি না? ইরা চোখ বড় বড় করে বলে উঠল, সত্যি? মিলি ইরার কাঁধে হাত রেখে বলে উঠল, সত্যি। আমাদের সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট যাবে, সাথে টিচার্সরাও যাবে। ইরা মিলিকে জড়িয়ে ধরে বলে উঠল, আলবাত যাব। মিলি ইরার মাথায় আলতো থাপ্পড় দিয়ে বলে উঠল, 1 সপ্তাহ ধরে কলেজে আসনি তুমি? আজকেই টাকা জমা দেওয়ার লাস্ট ডেট। ইরা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো হয়ে গেল। এমন সময় সেখানে এলো কিয়ারা। মিলি কিয়ারাকে দেখে বলে উঠল, আরে কিয়ারা, যেটা তুই যাচ্ছিস ট্যুরে? কিয়ারা হেসে বলে উঠল, অফকোর্স, আমার ভাইয়াও যাচ্ছে। ইরা মিলির বাহু আঁকড়ে ধরে বলে উঠল, তোর ভাই কোথায় যাবে? কিয়ারা হেসে বলে ওঠে, আরে আমার ভাই তো মেডিকেলের স্টুডেন্টদের ক্লাস নেয়, তাই সব টিচার্সদের সাথে সেও যাবে। মিলি বলে উঠল, হ্যাঁ রে কিয়ারা, তোর কাছে 1200 টাকা হবে? কিয়ারা বলে, আছে তো। মিলি ইরাকে জড়িয়ে ধরে বলে উঠল, আমার কাছে আছে 500, হয়ে গেল 1800।
চল চল কৌসার স্যারের কাছে টাকা জমা দিয়ে আসি। ইরা আর কিয়ারা মিলির সঙ্গ নিল। শনিবার রাতে কলেজ থেকে বাস ছাড়বে সুন্দরবনের যাত্রায়। ইরা তো মহা খুশি, কলেজ থেকে এসে মায়ের কান ঝালাফালা করে দিচ্ছে। আবার ইনশিতাকেও কল করে বলেছে সে ঘুরতে যাবে, এমনকি ছোট্ট রাফাকেও বলেছে। ইরার পাগলামি দেখে আয়েশা বেগম হেসে উঠল। ফোনের ওপার থেকে ছোট্ট রাফা বলে উঠল, মাম্মি তুমি এত এক্সাইটেড হইও না, নয়তো দেখবে যাওয়া হবে না। ইরা মুখ বাঁকিয়ে বলে উঠল, আমি ইরা প্রতিজ্ঞা করছি পৃথিবী উল্টে গেলেও আমি ট্যুরে যাওয়া মিস দেব না। রাফা হেসে উঠল। শনিবার সন্ধ্যা। ক্যালেন্ডারের পাতায় তখন গ্রীষ্মের শেষের দিকে। প্রকৃতি জুড়ে তখন নানান রং বাহার। এই আকাশ ভালো তো এই খারাপ। এমন এক সন্ধ্যায় ইরা ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে সুন্দর বন ট্যুরে যাওয়ার জন্য। ইরার মন আর উচ্ছ্বাস। জীবন প্রথমবার ঘুরতে যাচ্ছে, তাও আবার বেস্ট ফ্রেন্ডদের সাথে। এমন সময় আয়েশা বেগম মেয়ের হাতে ফোন ধরিয়ে দিলেন। এই নে রাফা তোর সাথে কথা বলবে। ইরা হাসি মুখে ফোন খানা হাতে নিল। অপর পাশে রাফাও বেশ হাস্যোজ্জ্বল মুখ নিয়ে বলে উঠল, মামনি কেমন আছো? আমি তো দিব্যি আছি। তা আমার রাফা পাখি কেমন আছে? আমিও ভালো আছি মামনি। জানো মামনি, পাপা না আম্মাকে বলছে ইরারও মতো নাকি আমি দুষ্টু হয়েছি। রাফার অভিযোগে ইরা নাক কুঁচকে বলে উঠল, হ্যাঁ রে রাফা, তোর পাপা বোধহয় ভুলে গেছে ইরার চাইতে ইনশিতা বেশি দুষ্টু ছিল। রাফা এবার মুখ টিপে হেসে বলে উঠল, জানো মামনি, কাল রাতে মাম্মা পাপাকে ঘর থেকে বের করে দিয়েছে। ইরা এবার চোখ বড় বড় করে জানতে চাইল কেন? রাফা ঠোঁট উল্টে বলল, মাম্মা পাপাকে রান্না করতে বলেছে। পাপা বলল বউ থাকতে আমি কেন রান্না করব, তাই মাম্মা পানিশমেন্ট দিয়েছে। ইরা হেসে উঠল। এমন সময় রাফার হাত থেকে রাদি ফোন নিল। আরে শালিকা কেমন আছো? ইরা হাসি মুখে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন রাদিফ ভাই? রাদিফ হেসে বলল, তোমার বোনের জ্বালায় আমার জীবন তেনা তেনা হয়ে গেছে। জেনে শুনে এমন একটা পাগল আমার ঘাড়ে গছিয়ে দিয়ে ভারী অন্যায় করেছ তুমি শালিকা। ইরা হাসতে হাসতে বলল, ভাইয়া আপনি যে আমার আপাকে পাগল বলছেন তা কি আমার আপা জানে? জানলে আপনাকে পাগলের খেলা দেখাবে। ইরার কথার মাঝেই কোমরে হাত দিয়ে রাদিফকে বলে উঠল ইনশিতা, কি বললে আমি পাগল? দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার একদিন কি? রাদিফ বোকা হেসে বলল, বউ তোমাকে বলিনি, সত্যি বলছি। এই রাফা নে তো ফোন, তোর মামুনির সাথে কথা বল। রাত তখন 10টা বাজে। ইরা কলেজে এসেছে মায়ে। মিলি আর কিয়ারা কিছুক্ষণ আগেই এসেছে। ইরা আজ কুর্তি আর ঢিলেঢালা জিন্স প্লাজো পরেছে। কাঁধ থেকে একটু নিচে পড়ে থাকা চুলগুলো ঝুটি করে রেখেছে। মিলি আর কিয়ারা কামিজ পরেছে। হ্যাঁ রে মিলি, বাস কখন ছাড়বে? কিয়ারার কথায় মিলি হাতে থাকা ঘটিটার দিকে চেয়ে বলল, এই 11টা নাগাদ। কিয়ারা হেসে বলল, আমি খুব এক্সাইটেড রে মিলি। আমিও। প্রথমবার যাচ্ছি সুন্দরবনে। ইরা মুখ ফুলিয়ে বলল, বা তোরা দুজন গল্প কর আর আমাকে বাদ দিয়ে দে, যা তোদের সাথে আরি। কিয়ারা ঠোঁট উল্টে বলে উঠল, ওলে বাবারে আমার। ইরা দেখি গাল ফুলিয়েছে, থাক রাগ করিস না, আমি তো তোদের দুজনকে খুব ভালোবাসি। ইরা আর মিলি কিয়ারাকে জড়িয়ে ধরল। তিনজনে একসাথে হেসে উঠল। কিয়ারা এসো, বাস ছাড়বে এখন। কারো কণ্ঠে পিছন ফিরে চাইল মিলি আর ইরা। তবে আগন্তুককে দেখে থমকে গেল ইরা। মিলির পেছনে মুখ লুকিয়ে ফেলল। কিয়ারা হাসি মুখে মিলি আর ইরার দিকে চেয়ে ভ্রু কুঁচকে বলে উঠল, হ্যাঁ রে ইরা, তুই মিলির পেছনে কেন? তোদের বলেছিলাম না আমার ভাইয়া যাবে আমাদের সাথে। এই হচ্ছে আমার ভাইয়া ডক্টর উষান চৌধুরী। আমার ভাই কিন্তু একজন মেডিকেল টিচারও। মিলি সালাম দিয়ে কুশল বিনিময় করল। উষান ও মিলির সাথে হাসি মুখে কথা বলল। তবে ইরা মুখ ফিকাসে করে চেয়ে আছে। কিয়ারা উষানের সাথে যাবে অন্য বাসে, তাই দুজনের থেকে বিদায় নিল। হ্যাঁ রে ইরা। কিয়ারারও ভাইকে দেখে মুখটা অমন বাংলা মুভির রিনা খানের মতো করে রেখেছিস কেন? ইরা মিলির দিকে চেয়ে বলল, দোস্ত একটা ভুল করে ফেলেছি। মিলি কৌতূহল নিয়ে বলে উঠল, কি ভুল?
ইরা হসপিটালে সব কথা বলল মিলিকে। সব শুনে মিলি হেসে উঠল। ইরা বিরক্ত হয়ে বলল, হাসবি না। আমি মানছি আমার ভুল হয়েছে, তবে আমি ইচ্ছে করে বলেছি নাকি? আমি তো দেখেছি চেম্বার থেকে একটা টাক পেটুক লোক বের হয়েছে। আমি কি জানতাম ওই ডাকাতটা যে সব শুনে ফেলবে। মিলি ইরার গাল চুমু দিয়ে বলল, থাক, ও সব কথা মনে করে আর লজ্জা পাস না। কিয়ারার ভাইকে সরি বলে দিবি ব্যাস। ইরাও মিলির কথায় সায় জানালো। সকালের মিষ্টি আলোয় কিয়ারার তন্দ্রা কেটে গেল। পাশে তাকিয়ে দেখল উষান মোবাইল টিপছে। কিয়ারা হাসি মুখে বলে উঠল, গুড মর্নিং ভাইয়া। উষান বোনের মুখে লেগে থাকা ললাটে মুছে দিয়ে বলল, গুড মর্নিং কিয়ারা। কিয়ারা ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি এত ভালো কেন? উষান বোনের মাথায় হাত বুলিয়ে বলল, আমার বোন এত মিষ্টি তাই আমি মিষ্টি বোনের ভালো ভাই। কিয়ারা পেটে হাত দিয়ে বলল, ক্ষুধা পেয়েছে ভাইয়া। উষান হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে বলল, আর 10 মিনিট পরে বাস খুলনায় পৌঁছে যাবে, তখন খেয়ে নিস। কিয়ারা সায় জানালো, এই মিলির বাচ্চা, মিলি উঠো। বাস সেই কখন থেমেছে, অথচ মিলির ঘুমের রেশ এখনো কাটেনি। ইরা বিরক্ত হয়ে মুখ কুঁচকে ফেলল। কিয়ারাও মিলিকে ডেকেছে কয়েকবার, অথচ তার হেলদোল নেই। মেয়েটা বড্ড ঘুম পাগলি। ইরা পানির বোতল বের করে মিলির মুখে ঢেলে দিল। মিলি ধরফরিয়ে উঠল। ভয় পেয়ে বুকে থুতু দিল। ইরা আর কিয়ারা হেসে উঠল। এই মিলি, জলদি ওঠ, সেই কখন থেকে ডেকে যাচ্ছি তোকে। আমার ভীষণ খিদে পেয়েছে, জলদি আয়। মিলি হাই তুলতে তুলতে বাস থেকে নামল। সব স্টুডেন্ট আর টিচার্সরা হোটেলে চলে গেছে, যে যার মতো ফ্রেশ হয়ে। সকালে নাস্তা করছে। ইরার আর মিলি ফ্রেশ হয়ে একটা টেবিলে বসল। কিয়ারা উষানের সাথে বসেছে। দুজন মিলে খাওয়া শেষ করেছে। 10টায় খুলনা থেকে লঞ্চ ছাড়বে সুন্দরবনে যাত্রায়। ইরা আর মিলি লঞ্চের কাছে দাঁড়িয়েছিল। কিয়ারা ছবি তুলছে, মিলি তার ফটোগ্রাফার। এই সুযোগে ইরা উষানের কাছে গেল। উষান এতক্ষণ ইরাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়েছিল। ইরাকে এসে গলা পরিষ্কার করল, ডক্টর উষান চৌধুরী। সরি। উষান কোনো মেইলি কণ্ঠে ফিরে চাইল। ইরাকে দেখে ভ্রু কুঁচকে বলল, কে আপনি, ঠিক চিনতে পারলাম না। ইরা চোখ বড় বড় করে বলল, সেদিন হসপিটালে দেখা হয়েছিল, মনে নেই? উষান মৃদু হেসে বলল, কত মানুষের সাথে সাক্ষাৎ হয়, সবাইকে কি আর মনে থাকে? ইরা মুখটা কালো করে বলে উঠল, ওমা, কাল রাতে না দেখলেন? আমি কিয়ারার ফ্রেন্ড। উষান গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার অত সময় নেই যে মেয়ে মানুষকে মনে রাখব। বলেই হনহনিয়ে চলে গেল। ইরা অপমানবোধ করে বিড়বিড়িয়ে বলল, শালা, আমার সাথে মজা করছিস? তোর সানডে মানডে ক্লোজ করে দিব। আমাকে চিনিস আমি কে? ইরার বিড়বিড়িয়ে বলা প্রতিটি কথা উষানের কানে পৌঁছাল। মৃদু হেসে বলে উঠল, যে নিজেকে চেনে না তাকে অন্য কেউ চেনার আশা করাটা যে বড্ড বেমানান মেয়ে। ইরা ভরকে গেল, রাগী দৃষ্টি নিক্ষেপ করল উষানের পানে। উষান হেসে উঠল, অতঃপর স্থান ত্যাগ করল। রবিবার সকাল 10টা। লঞ্চ ছেড়ে দিয়েছে মংলা ঘাট। নদীর স্বচ্ছ পানির ওপর চিকচিক করছে সূর্যের মিষ্টি আলো। মৃদু বাতাস বইছে। চারিদিকে ঘন জঙ্গল। মিলিয়ার ইরা লঞ্চের ছাদে দাঁড়িয়ে। দুজনে খোলা আকাশের নিচে বুক ভরে প্রকৃতির বাতাস নিচ্ছে। তাদের থেকে খানিকটা দূরে কিয়ারা দাঁড়িয়ে আছে। গভীর দৃষ্টি তার। স্থির নদীর স্রোতে। ইরা হঠাৎ বলে উঠল, জানিস মিলি, ওই গম্ভীর ইডিয়ট ডক্টর উষান চৌধুরী আমাকে না চেনার ভান করল। তুই ভাবতে পারছিস কিভাবে অপমান করলো আমাকে? আমি তো সরি বলতে গিয়েছিলাম। ওই বেয়াদবটা আমার সাথে এমন বিহেভ করলো যেন সে আমাকে চেনেই না। ইরার আগে ফুঁসছে। ফর্সা মুখটা লালচে হয়ে গেছে। আমি কিন্তু ওই বেয়াদবটাকে দেখে নিব। আমাকে না চেনার ভান? শালা, তুই তো আমাকে চিনবি। তোর বাপও আমায় চিনবে। হু বলে রাখলাম। মিলি ঠোঁট টিপে হাসল। ইরাকে কিছু না বলে পা বাড়ালো কিয়ারার দিকে। মেয়েটা সেই কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে। মিলি কিয়ারার কাঁধে হাত রাখল। কিয়ারা খানিকটা ভরকে গেল, তবে নিজেকে সামলে নিল।
কি রে, কি করছিস সেখানে একা একা? আর কি ভাবছিলি? কিয়ার হাসার চেষ্টা করল। মিলির কাঁধে হাত রেখে বলল, কই কিছু ভাবছি না। ইরা কই? মিলি হাত দিয়ে ইশারা করে দেখালো ইরাকে। ইরা একা একা হাসছে আর বকবক করছে। কিয়ারা ইরাকে পেছনে থেকে জড়িয়ে ধরল। ফিসফিস করে বলল, এই পাগলি সকাল থেকে অমন রেগে আছিস কেন? ইরা মুখ ফুলিয়ে বলল, তোর ওই শয়তান ভাইটা আমার মুড নষ্ট করে দিয়েছে। কিয়ারা ধমকে বলল, হ্যালো ম্যাম, আপনি আমার ভাইকে শয়তান বলবেন না। আমি কিন্তু ছেড়ে দিব না। ইরা মুখ ভেঙচি কেটে বলল, বা ল করবে তুমি আমার? মিলি আর কিয়ারা হেসে উঠল। ক্যালিফোর্নিয়া। আরে আমার মা, জলদি ময়দা গুলো তুলো। তোমার ডাইনি মাম্মা দেখলে আমাদের আস্ত রাখবে না। রাদিফের কথা শুনে 7 বছরের ছোট রাফা হেসে উঠল। ভ্রু কুঁচকে বলে উঠল, তা তুমি ওই ডাইনি মাম্মাকে কেন বিয়ে করলে পাপা? রাদিফ কিছু বলতে যাবে তার আগেই ইনশিতা হাজির হলো। রাদিফ ভয়ে চুপসে গেল। রাফা পাপার দিকে তাকিয়ে ইশারা করল, পাপা পালাও এখান থেকে, নয়তো মাম্মা জ্যান্ত পুঁতে দিবে। রাফা আর রাদিফ দৌড়ে কিচেন থেকে পালিয়ে গেল। ইনশিতা চেঁচিয়ে উঠল, বাপ বেটিকে দেখে নিব আমি। দৃষ্টি সীমানা পেরোতেই ইনশিতা হেসে উঠল। মেঝেতে পড়ে থাকা ময়দা পরিষ্কার করতে করতে বলে উঠল, ধন্যবাদ রাদিফ, ভাগ্যিস তুমি আমার জীবনে এসেছিলে। তাই তো আমার ছোট্ট রাফাকে পেলাম। ইরাদের লঞ্চ সুন্দর বনে পৌঁছাতে পৌঁছাতে 1টা বাজল। স্টুডেন্টরা দল বেঁধে নামছে। কারো হাতে ব্যাগ, কারো হাতে ক্যামেরা। প্রতিটি কটেজে 3 জন করে থাকার ব্যবস্থা। ইরা, মিলি আর কিয়ারা একসাথেই থাকছে। ইরা ব্যাগ ছুঁড়ে বিছানায় গায়েলি দিল। মিলি আর কিয়ারা ফ্রেশ হয়ে এসে ইরাকেও ফ্রেশ হতে পাঠালো। দুপুরে লাঞ্চের পর ঘোষণা করা হলো, ঘণ্টা খানিক বিশ্রামের পর সুন্দরবন ভ্রমণে বের হবে। মিলি কটেজের বাইরে তাকিয়ে চারিদিকে তাকিয়ে হাসল। বিকেল ঠিক 4টায় সবাই আশেপাশের এরিয়া দেখতে বেরোল। স্টুডেন্টদের দল হাঁটছে, তাদের সামনে গাইড, টিচার্সরা পেছনে। ইরা, মিলি, কিয়ারা একে অপরের হাত ধরে হাঁটছে। 3জনেই কুর্তি আর স্কার্ট পরে আছে। চোখে মুখে আনন্দের ছাপ, নতুন জায়গা দেখার উচ্ছ্বাস। মিলি ক্যামেরা তুলে ইরার দিকে তাকালো। কিয়ারা বুনো ফুল তুলে গুজে দিল ইরার চুলে। এই তো এখন আমাদের বনপরি লাগছে, ইরাকে বলেই হেসে দিল কিয়ারা। মিলিও হাসল। তাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে উশান তাদের দিকে নজর রাখছে। হাতে তার একটা নোটবুক, গলায় ক্যামেরা। মিলি ইরার বেশ কয়েকটা ছবি তুলল। তবে মিলি হঠাৎ করেই কিয়ারাকে জড়িয়ে ধরে বলে উঠল, জানিস দোস্ত, সাপ আর নেউলকে একসাথে কত সুন্দর লাগে। কিয়ারা মিলির মাথায় গাঁঠি মেরে বলে উঠল, পাগল, সাপ আর নেউল কখনো একসাথে সুন্দর হয় নাকি? এরা তো একে অপরের শত্রু। ইরা বলে উঠল, কখনো কখনো একে অপরের শত্রুকেও মানায়। এই কিয়ারা, তুই নাগিন সিরিয়াল দেখিসনি? সাপ আর চিলের তো মিলন হয়েছিল। মিলি হেসে উঠল। অতঃপর ইরার সামনে ক্যামেরায় বন্দি করা ছবিগুলো তুলে ধরল। ইরার থেকে খানিকটা দূরে হারিয়ে পাখিদের ছবি ক্যামেরা বন্দি করছে উশান চৌধুরী। ইরা এবার মিলির দিকে তাকিয়ে বলে উঠল, মিলি, তুই আমাকে আর কিয়ারার ভাইকে মিন করে কথাগুলো বলেছিস? মিলি মুখ টিপে হেসে বলল, হু, বলেছি। ইরা রেগে মিলির মাথায় কয়েকটা থাপ্পড় দিল। কিয়ারা মিলিকে ছাড়িয়ে হাসতে লাগল। ইরা ঠোঁট ফুলিয়ে অন্য পাশে হাঁটা ধরল। মিলি আর কিয়ারাও তার পিছু নিল। রাতের আধারে পশুর নদীর মাঝে ভেসে আছে একটা বড় লঞ্চ। কেউ কেউ আড্ডায় মেতে আছে, আবার কেউ রাতের নির্জন প্রকৃতি দেখতে ব্যস্ত। নদীর বুকে ভেসে আছে চাঁদের আলো। আকাশে আজ রূপালি থালার মতো চাঁদ উঠেছে, তবে মাঝে মাঝে মেঘেদের আড়ালে ডুবে যাচ্ছে। ইরাদের ট্যুরের শেষ দিন আজ। ডেকের ওপর দাঁড়িয়ে আছে ইরা, কিয়ারা আর মিলি। সারাদিনের ক্লান্তি ভুলে প্রাণ খোলে হেসে বেড়াচ্ছে 3 রমণী। মিলির গলায় ঝুলছে একখান ক্যামেরা। রাতের কিছু সুন্দর দৃশ্য আবদ্ধ করছে। তাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে উশান। 3 রমণী কাণ্ড কারখানায় মাঝে মাঝে মৃদু হাসছে। এই কিয়ারা, সুন্দর করে কটা পোজ দে তো, পিক তুলি। মিলির কথায় কিয়ারা হরেক রকম পোজ দিল।
ইরাও কিয়ারার সাথে বেশ কয়েকটা পোজ দিল। ছবি তুলতে তুলতে কিয়ারার কয়েকটা ফানি পিক তুলল মিলি। পিকগুলো ইরাকে দেখালো। ইরা পিকগুলো দেখে মিলির পিঠে আলতো থাপ্পড় দিয়ে বলল, আরে বইন, ওরে তো পুরা পেতনি লাগছে। কিয়ারা ঠোঁট ফুলিয়ে ইরার হাত থেকে ক্যামেরা নিতে চাইল, তবে ইরা বা মিলি কেউই ক্যামেরা দিবে না। কিয়ারা নাছোড়বান্দা, সে তো নেবেই। হাতাহাতি শুরু করে দিল তিন তরুণী। ঠিক সেই মুহূর্তে লঞ্চটা কেঁপে উঠল। নদীর ঢেউ হঠাৎ বেড়ে গেল। কিয়ারা আকস্মিকভাবে ইরাকে ধাক্কা দিয়ে ক্যামেরাটা নিচের হাতে নিল। কিয়ারার ধাক্কায় ভারসাম্য হারালো ইরা। পা পিছলে ছিটকে পড়ল নদীতে। সঙ্গে সঙ্গে তলিয়ে গেল নদীর স্রোতে। মিলি চিৎকার দিয়ে উঠল, ইরা! কিয়ারা হতভম্ব হয়ে গেল। হাতে থাকা ক্যামেরাটা আপনা আপনি পড়ে গেল। লঞ্চে থাকা সবাই দৌড়ে এলো। কেউ কেউ লাইট জ্বালিয়ে দেখতে লাগলো নদীর। উষান ভরকে গেল। কাউকে কিছু না বলেই ঝাঁপিয়ে পড়ল নদীতে। কিয়ারা আর মিলি চিৎকার দিয়ে উঠল, উষান ভাইয়া! ইরা ভাইয়া! কিয়ারা ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মিলি ফুপিয়ে কাঁদছে। কয়েকজন ইমার্জেন্সি ফোর্সকে খবর দিল। নদীতে জোয়ার এসেছে। চারিদিকে অজানা প্রাণীদের চিৎকার। লঞ্চটা একটা ঘাটে গিয়ে থামল। রাত পেরিয়ে সকাল হলো। উষান বা ইরার খোঁজ কেউ পেল না। রাতের আধারেই অদৃশ্য হয়ে গেল। মানবী সারারাত দক্ষ ডুবুরিয়ার ফোর্স ও সন্ধান মেলাতে পারেনি তাদের। প্রতিটা খবরের চ্যানেলে ব্রেকিং নিউজ একটাই, সুন্দর শিক্ষাভ্রমণে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ এক শিক্ষার্থী। তাকে বাঁচাতে ডক্টর উষান চৌধুরী, যে কিনারি তাদের মেডিকেল ডিপার্টমেন্টের একজন শিক্ষক, সেও নিখোঁজ। জানা গেছে সেই শিক্ষার্থীর নাইরা রহমান বয়স 19 এবং উষান চৌধুরী বয়স 29। আয়েশা বেগম মেয়ের কথা শুনে সারারাত কান্নাকাটি করে গেছেন। ইনশিতা আর রাদিফ সারারাত ইমার্জেন্সি ফ্লাইট ম্যানেজ করেছে। সকাল 10টার ফ্লাইট। সুন্দরবন থেকে সব স্টুডেন্ট এবং শিক্ষকরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। শুধু 2-3 জন শিক্ষক রয়ে গেছেন। ইমার্জেন্সি ফোর্স এবং ডুবুরিরা তাদের কাজ করে যাচ্ছে, তবে ফলাফল শূন্য। পেরিয়ে গেছে প্রায় অনেকটা সময়। ইনশিতারা বাংলাদেশ পৌঁছে গেছে। রাফা নানিকে জড়িয়ে ধরে কাঁদছে। ইনশিতা আর রাদীপ সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অপরদিকে উষানের বাবা কবির চৌধুরী সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। নদীতে কয়েকটি ট্রলার ভেসে চলছে উষান আর ইরার খুঁজে। ইনশিতা আর রাদীপ ও কবি চৌধুরীর সাথে হাতে হাত লাগিয়ে খোঁজ করছে। প্রতিটি নিউজ ফিডে একটাই খবর পাবে তো উষান আর ইরাকে নাকি হারিয়ে যাবে নদীর গভীরে। আয়েশা বেগম রাফাকে জড়িয়ে ধরে বিলাপ করছে, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে ফিরিয়ে দেও আমার কোলে। আমার ইরা যেন সুস্থভাবে ফিরে আসে, আর ছেলেটা যেন তার মায়ের বুকে ফিরে আসে। রাফা নানির বুকে মাথা রেখে বলে উঠল, নানি কেঁদো না, দেখবে মাম্মা আর পাপা ঠিক মাম্মিকে ফিরিয়ে আনবে। পাপা আমাকে প্রমিস করেছে, তুমি কেঁদো না। আয়েশা বেগম ছোট্ট রাফাকে আগড়ে নিয়ে বললেন, তোর কথাই যেন ঠিক হয়, আমার ইরা আর ওই ডাক্তার যেন আবার ফিরে আসে। আমি এটা কি করলাম মিলি? সে সময় যদি আমি ইরাকে ধাক্কা না দিতাম তাহলে এত কিছু হতো না। বলেই ফুপিয়ে কেঁদে উঠল কিয়ারা। মিলি কিয়ারাকে জড়িয়ে ধরল, শান্ত কণ্ঠে বলল, দোয়া কর ইরা আর উষান ভাইয়া যেন ফিরে আসে। কিয়ারা মিলিকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। এমন সময় মিলির মুঠোফোনটা বেজে উঠল। কিয়ারা মিলিকে ছেড়ে দিল। মিলি ফোন রিসিভ করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তিহান, আপনি কেন বুঝতে পারছেন না? আমার বেস্ট ফ্রেন্ড নিখোঁজ, আর আপনি আমাকে বিরক্ত করার জন্য কল করে যাচ্ছেন? অপর পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, আমি তোকে বিরক্ত করার জন্য কল দেইনি মিলি। তুই হয়তো ভুলে যাচ্ছিস এরা আমার বোন হয়, আমার রক্ত ওর শরীরে। হয়তো আমি ওর মায়ের পেটের ভাই নয়, তবে আমাদের বাবা কিন্তু একজনই। মিলি চুপসে গেল। শান্ত কণ্ঠে বলল, আমাকে একবার জানালি না ইরা নিখোঁজ? যদি না আমি নিউজ না দেখতাম তবে সব অজানাই রয়ে যেত।
আমি জানি মিলি তুই আমাকে ঘৃণা করিস, তবে এতটা ঘৃণা করিস সেটা জানতাম না যে আমার বোনের নিখোঁজের খবরটা দিবি না। রাখছি। তিহান কল কেটে দিল। মিলি চোখ বন্ধ করে বলল, সরি তিহান, আপনি আমায় মাফ করবেন, আমার সত্যি খেয়াল ছিল না, বলেই দীর্ঘশ্বাস ফেলল। সময় পেরিয়ে গেল, রাত পেরিয়ে সকাল হলো। তিহান একটা লঞ্চে করে আশেপাশের সব এরিয়া খুঁজে চলছে। চোখে মুখে তার হতাশার ছাপ, চোখ বন্ধ করে ভাবতে লাগলো অতীত। অতীত। তিহানের বয়স তখন সবে 4 কি 5। তিহানের মা তিন্নি তখন মারা যায়। তিহান তখন বাচ্চা একটা ছেলে। তার 2 বছর পরে পারিবারিকভাবে তিহানের বাবা বিয়ে করে ইরার মা আয়েশা বেগমকে। তার বছর খানিক পরে জন্ম হয় ইনশিতার। ইনশিতার 5 বছর পরে ইরার জন্ম। তবে তিহান ছেলেটা কোনো কালেই নিজের মায়ের জায়গাটা অন্য কাউকে দিতে পারেনি। তবে ইনশিতা আর ইরাকে বোনের মতোই ভালোবেসেছে। মাঝে মাঝে ইরা আর ইনশিতার সাথে দেখা করত। ইরা বড্ড ভালোবাসত তিহানকে। তবে আয়েশা বেগম কখনোই তিহানকে নিজের ছেলে বলে মানেন না। তার অবশ্য কারণ আছে। তিহান ছোট থেকেই বদমেজাজি, একরোখা, ছন্নছাড়া, বখাটেদের দলে। ছোট থেকেই সে হোস্টেলে থেকেই পড়াশোনা করেছেন। মাস পেরিয়ে বছরের পর বছর বাড়ি ফেরা হয়নি তার। একই শহরে তাদের বসবাস ছিল, অথচ দেখা হয়নি। মাঝে মাঝে দূর থেকে তিহান তার পরিবারকে দেখত। ইরা মায়ের ভয়ে লুকিয়ে লুকিয়ে দেখা করত তিহানের সাথে। আয়েশা বেগমের দৃষ্টিতে তিহান হচ্ছে অভদ্র একটা ছেলে, যে বড়দের সম্মান দিতে জানে না। তিহান দীর্ঘশ্বাস ফেলল। আবারও ইরার খোঁজে মনোযোগ দিল। চারিদিকে নদী, তার মাঝে একটা ছোট খাটো একটা দ্বীপ। ইরা নাম না জানা কিছু গাছের পাতায় শুয়ে আছে। উষান তার পাশে বসে আছে। কাল সারা রাত তারা এই দ্বীপেই ছিল। ইরা যখন নদীর গভীরে তলিয়ে যাচ্ছিল তখন কেউ একজন তাকে আগলে নিল। খুব শক্ত করে জড়িয়ে নিল তাকে। ইরাও মানুষটাকে জড়িয়ে ধরল। নদীর স্রোতে তাদের ভাসিয়ে আনল না জানা কোনো দ্বীপে। উষানের যখন জ্ঞান ফিরল তখন তার বুকে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছিল ইরা। কাল রাতে সবকিছু মনে হতেই উষা নীরাকে ডাকল, তবে মেয়েটা জ্বরের ঘোরে চোখ মেলতে পারছিল না। উষা নীরাকে কিছু গাছের পাতা বিছিয়ে তাতে শুইয়ে দিল। তারপরে ইরার ওড়না টানিয়ে নদীর পানিতে ভিজে জল পড়তে দিল। প্রায় ঘণ্টাখানিক পরে ইরার জ্বর কমল। ইরার যখন জ্ঞান ফিরল তখন পাশে উষানকে দেখে কোনো দ্বিধা ছাড়াই জড়িয়ে ধরল। উষান ইরার মাথায় হাত রেখে বলল, ছাড়ুন আমাকে। কোনো অপরিচিত মেয়ে মানুষ আমাকে স্পর্শ করুক তা আমি চাই না। ইরা ভ্রু কুঁচকে বলে উঠল, তাহলে অপরিচিত মেয়ের জন্য নিজের প্রাণের চিন্তা কেন করলেন না ডক্টর উষান চৌধুরী? ইরা ভ্রু কুঁচকে বলে উঠল, তাহলে অপরিচিত মেয়ের জন্য নিজের প্রাণের চিন্তা কেন করলেন না ডক্টর উষান চৌধুরী? ইরার প্রশ্নে উষান খানিকটা সময় নিয়ে উড় দিল। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমি একজন ডক্টর। আমার দায়িত্ব এটা। ইরা ঠোঁট টিপে হাসল। উষান ভ্রু কুঁচকে বলে উঠল, হাসছেন কেন? আমার খিদে পেয়েছে। দেখুন ইরা, আমি এখানে ঘুরতে আসিনি যে, সঙ্গে করে খাবার নিয়ে এসেছি। খিদে পেয়েছে বললেই তো খাবার আর পেয়ে যাবেন না। চলুন আমার সাথে। কোথায় যাব? দেখি কোথায় কিছু পাইনি না। ইরা পেটে হাত দিয়ে উষানের পিছু নিল। নদীর বহমান স্রোতের সাথে ভেসে চলছে একটি লঞ্চ। লঞ্চ থেকে দূরবীনের সাহায্য আশেপাশের এরিয়া দেখছে তিহান। প্রায় 2 ঘন্টা ধরে খুঁজে চলছে ইরা, কে তবে হদিস মিলাতে পারেনি এখনো। মেজাজ তখন দুপুরের সূর্যের তাপের মতোই তীক্ষ্ণ। এমন সময় ফোনের কর্কশ শব্দে বিরক্তটা আরও প্রবল হলো। তবুও ফোন খানা পকেট থেকে বের করল। ফোনের স্ক্রিনে হাস্যোজ্জ্বল একটা মেয়ের ছবি, এলোকেশি দিয়ে সেভ করা। অন্য সময় হলে তিহান খুশিতে আত্মহারা হতো, তবে এই মুহূর্তে বিরক্ত লাগছে। তবুও কল রিসিভ করল। কি চাই? তিহানের তীক্ষ্ণ কণ্ঠে খানিকটা কেঁপে উঠল মিলি। তবুও নিজেকে শান্ত করে বলে উঠল, তিহান ভাই, ইরা খোঁজ পেয়েছেন? তিহান মৃদু রাগ দেখিয়ে বলল, না পাইনি। মিলি কেঁদে উঠল। তিহানের মেজাজ আরও খারাপ হলো। এই শালি, একদম কান্না করবি না।
তোদের মেয়ে মানুষের নিকা কান্না একদম সহ্য হয় না। আমার বোনকে দেখে রাখতে না পারলে সঙ্গে নিলি কেন? মিলি কাঁদতে কাঁদতে বলে উঠল। তিহান ভাই, আমাকে আপনি কথা শোনানোর সময় পাবেন, তবে আগে ইরাকে ফিরিয়ে আনুন। আমি জানি আপনি ঠিক খুঁজে আনবেন ইরাকে। তিহান রু কুঁচকে বলল। বিশ্বাস করিস আমায়? মিলি ছোট্ট করে উত্তর দিল, হু করি। তিহান হাসল, অতঃপর লাইন কেটে দিল। মিলি ফোনের দিকে তাকিয়ে বলে উঠল, আমি আপনাকে বিশ্বাস করি তিহান। আমি জানি আপনি ইরাকে আমার কাছে ফিরিয়ে দিবেন। ইনশিতা, সেই কখন থেকে তুমি কান্নাকাটি করে যাচ্ছ, এবার তো থামো। রাদিফের কথায় ইনশিতা কান্নার বেগ আরও বাড়াল। ফুপাতে ফুপাতে বলল, তুমি বুঝতে পারছো না রাদিফ, ইরার কিছু হলে আমার জাস্ট পাগল হয়ে যাব। ইরা আমার প্রাণ, ওকে ছাড়া আমি থাকতে পারবো না রাদিফ। রাদিফ ইনশিতার মাথায় হাত রেখে বলে উঠল, কেঁদো না ইনশিতা, আমরা ঠিক ইরাকে খুঁজে পাব। নদীর মধ্যেখানে ছোট্ট দ্বীপের মধ্যে ছোটখাটো একটা জঙ্গল আছে। বলা চলে হরেক রকম ব্যাতড়াছালি। সূর্যের অল্প আলো এসে পৌঁছায় জমিনে। ইরা, আপনি পড়ে যাবেন, প্লিজ গাছ থেকে নেমে যান। উষানের কথায় ইরা খানিকটা বিরক্ত প্রকাশ করল। না, মোটেও আমি পড়ব না। উষান আবারও বলে উঠল, প্লিজ নেমে যান। ইরা মুখ ভেঙচি কাটল। জঙ্গলের মধ্যে একটা পেয়ারা গাছ পেয়েছে। আপাতত নিজেদের পেট ঠান্ডা করতে পেয়ারা পাড়ার জন্য লেগে পড়ল উষান। গাছটা বড় হওয়ায় উষান গাছে উঠল। তবে উষানকে অবাক করে দিয়ে ইরাও তার পিছু পিছু গাছে ওঠে পা ঝুলিয়ে পেয়ারা খাওয়ায় মনোযোগ দিল। উষান ইরার পাগলামোতে খানিকটা হাসল। মেয়েটা বড্ড অন্যরকম, বয়সের তুলনায় একটু বেশিই চঞ্চল। উড়নচণ্ডী ভাব। কিয়ারা মায়ের পাশে বসে কাঁদছে। উর্মি চৌধুরী নিজেও কাঁদছে, একমাত্র ছেলে তার উষান। ছোট থেকেই কিয়ারা আর উষানকে আগলে রেখেছেন তিনি। কবির চৌধুরী স্ত্রী আর মেয়েকে কল দিয়ে কিছুক্ষণ আগেই জানিয়েছেন, উষান আর ইরার খোঁজ এখনো পাওয়া যায়নি। প্রায় 48 ঘন্টা খুঁজেও কোনো হদিস মিলেনি। কিয়ার মেয়েটা বড্ড সেন্সিটিভ, নিজেকেই দোষী ভেবে যাচ্ছে। সেই ঘটনার পর থেকে এখনো কেঁদে যাচ্ছে। নদীর তীরে ইরা ঝিনুক কুড়াচ্ছে। উষান বুকে হাত গুজে দাঁড়িয়ে দেখছে। ইরার খান কারখানা। আচ্ছা ইরা, আপনার চিন্তা হচ্ছে না আমরা কিভাবে এখান থেকে ফিরব ভেবে? ইরা ঝিনুকগুলো নিচে রেখে উষানের সামনে দাঁড়িয়ে বলল, না, চিন্তা হচ্ছে না। আমি জানি কেউ না কেউ ঠিক আমাদের খুঁজতে খুঁজতে এখানে আসবে। যদি কেউ না আসে? উষানের কথা ইরা খানিকটা হেসে বলল, কেউ না আসলে এখানেই থেকে যাব। মন্দ নয় জায়গাটা, কি বলেন ডাক্তার সাহেব? উষান ইরাকে খুঁচা মেরে বলে উঠল, জায়গা মন্দ নয়, তবে কতদিন সারভাইভও করতে পারবেন? না আছে খাবার, না আছে জামা কাপড়, আর না তো আছে থাকার মতো জায়গা। উষানের কথায় ইরা এবার ঘাবড়ে গেল। সত্যি তো, কতক্ষণ থাকবে তারা এখানে? কেউ কি আদৌ আসবে তাদের খুঁজতে? ইরার ভাবনার মাঝে উষান বলে উঠল, তার থেকেও বড় কথা, আমি যদি আপনার কিছু করে ফেলি? উষানের কণ্ঠটা ইরার কাছে কেমন ভয়ঙ্কর ঠেকল। ইরা খানিকটা পিছিয়ে গেল। উষান ইরার হাত ধরে টানিয়ে নিজের দিকে টেনে নিল। ইরা উষানের বুকে এসে পড়ল। ভয় শরীর কাঁপছে। উষান ইরাকে তার সামনে দাঁড় করিয়ে হাত দিল ইরার ওড়নায়, গলায় পেঁচিয়ে রাখা শুভ্র রঙের ওড়নাটা খুলে ফেলল। ইরা ভয় চোখ বন্ধ করে নিল। কেটে গেল কয়েক সেকেন্ড, না বোধহয় মিনিট। ইরা ধীরে ধীরে চোখ খুলল, তবে তার সামনে উষান নেই। ইরা এদিক সেদিকে তাকিয়ে উষানকে দেখতে পেল না। কাকে খুঁজছেন? উষানের কণ্ঠে ইরা কিছু দূর থাকা নাম না জানা একটা গাছের দিকে চাইল। উষান তার ওড়নাটা গাছে বেঁধে আবার নেমে পড়ল। ইরা কৌতূহল নিয়ে তাকিয়ে রইল উষানের পানে। পরক্ষণেই বুঝতে পারল, উষান ওড়নাটা বেঁধেছে যাতে কারো নজরে পড়ে। ইরা স্বস্তিতে নিঃশ্বাস করল। উষান ইরার সামনে এসে বলল, ভয় পেয়েছিলেন? ইরা ঠোঁট উল্টে বলে উঠল, হু, পেয়েছি। আপনার মতো অসভ্য একটা পুরুষ সাথে থাকলে ভয় তো পাবই। উষান ইরার শরীরের দিকে তাকিয়ে বলে উঠল, 5 ফুটের এই শরীর নিয়ে এত দেমাক?
আর আমাকে অসভ্য মনে হলো কেন? আমি কি আপনার সাথে অসভ্যতামো করেছি? ইরা আঙ্গুল তুলে বলল, করতে কতক্ষণ? উষান হেসে বলে উঠল, উষান চৌধুরী, রুচি অতটা জঘন্য নয় যে তোমার মতো একটা মেয়ের সাথে কিছু করার চিন্তা করব। উষানের কথায় ইরা খানিকটা বিভ্রান্ত হল। পরক্ষণেই মুখ ভেঙচি কাটল। ঘড়ির কাঁটায় তখন বিকাল 4টা। তিহানদের লঞ্চটা একটা দ্বীপে এসে থামল। ইরার নজর তখন লঞ্চ থেকে নামা মানবের দিকে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ছিলতে হাসি। ইরাকে হাসতে দেখে উষান কপাল কুঁচকে বলল, হাসছেন কেন? ইরা হাতের ইশারায় তিহানকে দেখিয়ে বলল, ওই দেখুন তিহান ভাই। উষান তিহানের দিকে তাকিয়ে বলে উঠল, তোমার ভাই? ইরা হু বলে দৌড় দিল। ভাইয়া তুমি এসেছো? তিহান ইরাকে দেখে যেন প্রাণ ফিরে পেল। জড়িয়ে ধরে বলল, তুই ঠিক আছিস শিরা পাখি? ইরা নাক টেনে কেঁদে বলল, হু ঠিক আছি। তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি? উষান বোনের মাথায় হাত রেখে বলল, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার ইরা পাখি ঠিক আছে। তিহান তুই? উষানের প্রশ্নে তিহান মৃদু হেসে বলল, হুম আমি। ইরা দুজনের দিকে তাকিয়ে বলে উঠল, ভাইয়া তুমি ওনাকে চেনো? তিহান বোনের দিকে তাকিয়ে বলল, ও আমার ফ্রেন্ড ইরা। ইরা মুখ কুঁচকে বলে, ছি ভাইয়া তোমার ফ্রেন্ড এই অসভ্য লোকটা? ইরার কথায় উষান চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই মেয়ে চুপ করো। তিহান বোনের দিকে চেয়ে বলল, তোর সাথে কিছু করেছে বোন? ইরা বোকাদের মতো চেয়ে বলল, হ্যাঁ করেছে তো। তিহান রেগে উষানের দিকে তেড়ে যেতেই ইরা বলে উঠল, ভাইয়া মারিস না, উনি আমাকে অপমান করেছে। তিহান ইরাকে জড়িয়ে ধরে বলল, আর কিছু করেছে? ইরা মাথা নেড়ে না জানালো। উষান হাতে তালি দিয়ে বলল, বাহ, এই তাহলে তোর বন্ধুত্ব। তিহান নিজের বন্ধুর ওপর কতটুকু বিশ্বাস নেই। তিহান কানে ধরে বলল, সরি দোস্ত। আর ধন্যবাদ তোকে। উষান তিহানের কাঁধে হাত রেখে বলল, ধন্যবাদ দিতে হবে না তোকে। তিহান হাসল। 2 সপ্তাহ পর, সেদিন ইরা আর উষানকে দ্বীপ থেকে উদ্ধার করার পর তিহানের আর খোঁজ পায়নি ইরা। ফোন বন্ধ। ভাইটা তার এমনি ছন্ন ছাড়া। 2 সপ্তাহে ইরা বাসা থেকে বের হয়নি। সেদিনের ঘটনার পর 1 সপ্তাহ জ্বরে কাবু হয়েছিল। জ্বর তো চলে গেছে, তবে রেখে গেছে দুর্বলতা। তার সাথে ঠান্ডা, কাশি, হাঁচি তো ফ্রি। মিলি আর কিয়ারা এসে দেখে গেছে। কিয়ারার সে কি কান্না, সরি রে দোস্ত, আমার জন্য এইসব হয়েছিল। আমি তোকে ধাক্কা না দিলে অত কিছু হতো না। আমি বুঝতে পারিনি তুই যে এভাবে পড়ে যাবি। ইরা কিয়ারারও হাত ধরে বলল, কিয়ারা তুই নিজেকে দোষ দিচ্ছিস কেন? এটা তো একটা অ্যাক্সিডেন্ট, ভুলে যা এসব। আর তোর ভাই তো আমাকে বাঁচিয়ে নিয়েছে। কিয়ারা ইরাকে জড়িয়ে ধরে বলল, সরি রে দোস্ত। ইরা এবার কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তো কখন থেকে সরি সরি বলে আমার মাথা খারাপ করে দিচ্ছিস? কিয়ারা নাক টেনে হাসল। অতপর মিলি আর ইরাকে 2 হাতে জড়িয়ে ধরল। সেই যে তিহানের সাথে মিলির কথা হয়েছিল, আর এখনো হয়নি। মানুষটা বড়ই অদ্ভুত মিলির কাছে। নিজের যখন মন চাইবে তখন দেখা দিবে, নয়তো তাকে খুঁজে পাওয়া মুশকিল। কেন সে এত ছন্নছাড়া? মিলি জানে না, আর জানতে চায় না। বিরক্তিকর মানুষ সে। তার কথা কেন ভাবছে মিলি? না, আর ভাববে না তাকে নিয়ে। আজ ইরা কলেজ যাবে। ইনশিতা আর রাদীপদের হাতে গুনা আর কটা দিন বাকি আছে। তারপরে আবার পাড়ি জমাবে ওই পশ্চিমা দেশে, আপনজনদের থেকে 1000 মাইল দূরে। রোদটা আজ মিষ্টি বেশ। কলেজের ক্যাম্পাসে আসতেই দেখা মিলল কিয়ারার মেয়েটা ঠোঁট উল্টে বসে আছে এতিমদের মতো। চোখের চশমাটা নাকের ডগায় এসে ঠিকেছে। কিয়ারাকে দেখে ইরা হাত নাড়িয়ে হায় বলল। ইরাকে দেখে কিয়ারা হাসল। দুজন মিলে গল্প জুড়ে দিল। এর মধ্যেই মিলি এলো। মেয়েটাকে আর উদাসী লাগছে। কিয়ারা মিলির কাঁধে মাথা রেখে বলল, মন খারাপ? মিলি কিয়ারার মাথা সরিয়ে দিয়ে বলল, মন খারাপ হতে যাবে কোন দুঃখে? ইরা খানিকটা ভ্রু কুঁচকে বলল,
তবে তোকে এত উদাসী লাগছে কেন? মিলি ইরার মাথায় গাঁটটি মেরে বলে উঠল, তোদের দুটোর চোখে সমস্যা। একজন তো চশমা দিয়েই বেশি দেখছে, আরেকজনের মনে হয় চশমা লাগবে। কিয়ারা চোখের চশমা ঠিক করে মিলির দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই এটা বলতে পারলি মিলি? মিলি খানিকটা ঠোঁট টিপে হেসে বলল, পারলাম বলতে। ইরা আর কিয়ারা মুখ ভেঙচি কাটল। অতপর ক্লাসে চলে গেল। হ্যালো উষান, কই আছিস তুই? তিহানের কথায় উষান বিরক্ত হয়ে বলল, কটা বাজে? তিহান ঘড়ি দেখে বলল, 12টা। তো আমার কোথায় থাকার কথা? হসপিটালে। তো আমায় জিজ্ঞেস করলি কেন? তিহান কল কেটে দিল। কলেজ শেষ হতে হতে প্রায় 2টা বেজে গেল। কিয়ারা আর মিলির বাসা উল্টো পথে, তাই তারা ইরার কাছ থেকে বিদায় নিয়ে রিকশায় উঠল। ইরাদের বাসা কলেজ থেকে 15 মিনিটের পথ। ইরা বেশিরভাগ সময় হেঁটেই বাড়ি যায়। ফুটপাত দিয়ে হাঁটছে ইরা। গায়ে শুভ্র রঙের কামিজ, কাঁধে একটা ব্যাগ, মাথার চুলগুলো ছুটি করা। হাঁটতে হাঁটতে দেখা হলো পূজার সাথে। পূজা আগে ইরাদের বাসার কাছেই থাকত। বছর খানেক আগে পূজারা বাসা চেঞ্জ করেছে। ইরা, যে কেমন আছিস? ইরা পূজাকে দেখে খুশি হলো, হেসে বলল, ভালো। তোর কি অবস্থা? পূজা খানিকটা সময় নিয়ে বলল, এই তো আছি। তা আয়শা আন্টি কেমন আছে? মা ভালো আছে। তোর দিদার কি অবস্থা? পূজা মন খারাপ করে বলল, ভালো না। ইরা, দোয়া করিস। ইরা পূজার গালে হাত রেখে বলল, মন খারাপ করিস না, ঠিক হয়ে যাবে। পূজা কিঞ্চিত হাসল। বাড়ি ফিরতে ফিরতে 3টা পেরিয়ে গেল। ইরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রাফার সাথে দৌড়াদৌড়ি করছে। ইনশিতা আর রাদীপ সোফায় বসে হাসছে। বুঝলে বউ, আমার শালিকা শুধু শরীরেই বড় হয়েছে, তবে মনটা একেবারে বাচ্চা। ইনশিতা হেসে বলল, রাদীপ, আমার বোনটা একদম রাফার মতোই বাচ্চা রয়ে গেছে। রাদীপ হেসে বলল, তা তুমি কি বড় হয়েছে? নিজেও তো ছোট বাচ্চাদের মতোই আচরণ করো। ইনশিতা চোখ পাকালো। রাদীপ আর কিছু বলল না। ভালোবাসিস? ভালোবাসিস কথাটা শুনে উষান খানিকটা হাসল। তিহান আবার বলল, সাও আর নাতি, হাসবি না, যা বলছি সরাসরি উড় দে। উষান তিহানের কাঁধে হাত রেখে বলে, রেগে যাচ্ছিস কেন ইয়ার? তিহান হাত সরিয়ে বলল, যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। উষান হেসে বলল, যদি বলি ভালোবাসি। তিহান কপাল কুঁচকে বলল, কবে থেকে? প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে। তিহান হেসে বলল, তা সামলাতে পারবি? উড়নচণ্ডী মেয়ে, বাচ্চা স্বভাবের। উষান হেসে বলল, তার চঞ্চলতা, বকবক করা দেখেই ভালো লেগেছে। তিহান উষানের কলার চেপে ধরে বলল, যদি কোনো দিন কষ্ট দিস, মেরে ফেলব। উষান কলার ছাড়িয়ে বলল, কষ্ট তাও নিজের প্রাণকে? আচ্ছা, এটা বল, তুই জানলি কিভাবে? তিহান হেসে বলল, শালা, তুই এমনে এমনে একটা মেয়ের জন্য নিজের প্রাণ নিয়ে খেলবি নাকি? উষান হেসে বলল, হু। গোধূলি বেলা দোতলা বাড়ির ছাদে দাঁড়িয়ে আছে মিলি। বিষণ্ণ মনটা আজ আরো বিষণ্ণ লাগছে। ভালো লাগছে না তার এই ভালোবাসাহীন জীবন। ছোটবেলায় তো বাবা মা হারিয়ে এতিম হয়েছে, এখন আর কাউকে হারাতে চায় না। আর হারাবে কাকে? তার তো আপন কেউ নেই, শুধু মামা বাদে। বাবা মা হারিয়ে যখন নিঃস্ব হলো মিলি, তখন মামাই তাকে নিজের কাছে রেখেছে। মামি তাকে ভালোবাসে না। আর রইল জুহির কথা, সে তো মিলির সাথে মুখে মুখেই ভালো। মিলির জীবনে আনন্দ বলতে ইরা আর কিয়ারা। ওদের সাথে রক্তের সম্পর্ক নেই, তবে আত্মার সম্পর্ক। আর ভালোবাসা, তার মতো মেয়েকে কে ভালোবাসবে? তবুও কেউ একজন তাকে ভীষণ ভালোবাসে। মিলি জানে না কেন তাকেই ভালোবাসতে হলো। সবাই বলে মিলি নাকি জন্মের পর থেকেই তার পরিবারে অভিশাপ নিয়ে এসেছে, তাই তো বাপ মাকে খেয়ে ফেলেছে। ওর জীবনে যে আসবে সেই ধ্বংস হয়ে যাবে। মিলি দীর্ঘশ্বাস ফেলল।
মাঝে মাঝে তিহানের কথা মনে পড়লে হাসি পায়। 4টা বছর ধরে মিলির পেছনে পড়ে আছে। একটাই আবদার, আমি তোকে ভালোবাসি মিলি, ভীষণ ভালোবাসি। মিলি জানে তিহান তাকে ভালোবাসে, তবে তার অভাগা কপালে যে ভালোবাসা পাওয়ার মতো সৌভাগ্য নেই। তাই তো নিজের মনকে বুঝায় না, মিলি তুই আরো কঠোর হই, তিহানের সামনে নিজের অনুভূতি প্রকাশ করার মতো বোকামি করিস না। তবে মস্তিষ্ক বলে, মিলি কেন এত কষ্ট পাচ্ছিস? তিহান তোকে ভালোবাসে, তুই তিহানকে ভালোবাসিস, তবে কিসের এত বাধা? মিলি মস্তিষ্কে ঘোরা কথাগুলোর উড় জানে না, তবে এটুকু জানে তাকে তিহানের কাছ থেকে দূরে থাকতে হবে। নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না। ভাবতে ভাবতেই ফুপিয়ে কেঁদে উঠল। মাগরিবের আজান পড়ল। মিলি চোখ মুছে নিচে নেমে এলো। নিচে নামতেই দেখা হলো মাহমুদা বেগমের সাথে। মিলির মামির নাম মাহমুদা। কি রে, জমিদারের বেটি, ভর সন্ধ্যাবেলা কই থাকিস? সকাল থেকে কি করেছিস? যা রান্নাঘরে থালা বাসনগুলো ধুয়ে রান্না চাপা। মিলি চুপচাপ রান্নাঘরে গিয়ে থালা বাসন মেজে ভাত বসালো। তারপরে তরকারি কেটে মাছ ভেজে নিল। রান্না শেষ হতে হতে 8টা বাজল। মিলি রান্না শেষ করে মাহমুদা বেগমকে ডাকলেন। মাহমুদা বেগম সব দেখলেন, তারপর বললেন, যা এখন গিয়ে দেখ জুহির কিছু লাগবে কিনা জিজ্ঞেস করে আয়। মিলি গেল জুহির কাছে। জুহি নিজের ঘরে মোবাইল টিপছে। জুহি, তোর কিছু লাগবে? জুহি মিলিকে দেখে খানিকটা হাসল, তারপরে বলল, না কিছু লাগবে না, শুধু 1 কাপ কফি নিয়ে আয়। মিলি আবার রান্নাঘরে চলে গেল। জুহির জন্য কফি বানালো। কফি মগে ঢালতে গিয়ে হাতে লেগে মগটা ফ্লোরে পড়ে গেল। সঙ্গে সঙ্গে বিকট শব্দ করে ভেঙে চুরমার হয়ে গেল। মিলি ভয়ে চুপসে গেল। জুহি আর মাহমুদা বেগম দৌড়ে এলেন। ফ্লোরে কাচের টুকরো দেখে তিনি রেগে গেলেন। এই মাগি সারাদিন বেশাগিরি করে ডিঙ্গিয়ে বেড়াসার কাজ করার সময় সব ভেঙে ফেলিস, জানি সেই মগটার দাম কত? 800 টাকা দিয়ে কিনেছি, আর তুই ভেঙে দিলি, বলে চুলায় আগুন দিয়ে খুন্তি গরম করলেন। মিলি ভয় কাঁপছে। জুহিও ভয় পেয়েছে, তার মায়ের স্বভাব সে জানে। মাহমুদা বেগম মিলির ডান হাত টেনে নিয়ে গরম খুন্তি চেপে ধরলেন। মিলি চিৎকার দিয়ে উঠল, মামি লাগছে, ছাড়ো, মামি পুড়ে যাচ্ছে, ছাড়ো, মামি তোমার পায়ে পড়ি, ছাড়ো, জ্বলে যাবে মামি, ছাড়ো, মামি তোমার দোহাই লাগে, ছেড়ে দাও, আমার কষ্ট হচ্ছে, বলেই ডুকরে কেঁদে উঠল। মাহমুদা বেগমের পাষাণ হৃদয়ে মিলির চিৎকার পৌঁছাল না। জুহি ভয়ে মায়ের পেছনে দাঁড়িয়ে কাঁপছে। মাহমুদ বেগম মিলির পোড়া জায়গায় লবণ আর মরিচের গুঁড়ো ঢেলে দিলেন। পোড়া হাতে লবণ মরিচ লাগায় মিলির হৃৎপিণ্ড কেঁপে উঠল, চিৎকার বাড়ল। জুহি এবার মাহমুদা বেগমের হাত টেনে রান্নাঘর থেকে বের করলেন। মিলি ফ্লোরে বসে পড়ল, হাতটা চেপে ধরল, ঠোঁট টিপে বৃথা কান্না আটকানোর চেষ্টা করছে। জুহি আবার রান্নাঘরে এলো। মিলিকে ধরে দাঁড় করিয়ে বেসিনের কল ছেড়ে দিল। মিলির হাতে ঠান্ডা পানি দিল, তবে হাতটা পুড়ে গেছে, ঠোসা গলে রক্ত বের হচ্ছে। জুহির মায়া হলো, মিলিকে ঘরে পাঠিয়ে দিল। ফ্লোরে পড়ে থাকা কাচের টুকরো পরিষ্কার করল। মায়ের ভয়ে আর মিলির ঘরে যাওয়ার সাহস হলো না। সে রাতে মিলির আর খাওয়া হলো না। দুপুরে 1 মুঠো পান্তা ভাত জুটেছিল। খিদে ছোটে মাঝরাতে পেট মুচড়ে উঠল। চোখ দুটো লাল হয়ে আছে। পেটে হাত রেখে চোখ বন্ধ করল। এমন সময় বালিশের নিচে রাখা ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে তিহান ভাই নামক মানুষটার নাম। এতদিন পরে মিলিকে তার মনে পড়ল। মিলি খানিকটা অভিমান নিয়ে কল রিসিভ করল। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা বেজে 53 মিনিটে ঠেকেছে। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বজ্রপাত হচ্ছে। এতদিন পরে তার মিলিকে মনে পড়ল। মিলি খানিকটা অভিমান নিয়ে কল রিসিভ করল, তবে তার অভিমানটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখল। কেমন আছিস? ভালো। আপনি কেমন আছেন তিহান ভাই?
মিলি কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল। তিহান ফোনের ওপাশ থেকে বলে উঠল, ভালো আর থাকতে দিলি কই? মিলি নাক টেনে বলল, আমি আপনাকে ভালো থাকতে দেইনি। তিহানের ভাবলেশীন জবাব, না দিসনি। যদি দিতি তবে আমায় একটু ভালোবাসতি। মিলির হৃৎপিণ্ড কেঁপে উঠল। মানুষটা কি আদৌ কোনোদিন জানবে যে মিলি তাকে কতটা ভালোবাসে? শুধু পরিস্থিতির চাপে পড়ে আর নিজের অভিশপ্ত জীবনের সাথে জড়িয়ে তিহান নামক মানুষটাকে কষ্ট দিতে চায় না। মিলির খুব বলতে ইচ্ছে হলো, জানেন তিহান ভাই, আমার আপনার ছোট্ট একটা সংসার হলে মন্দ হবে না, যেখানে থাকবে শুধু ভালোবাসা আর আমাদের সুখময় দিন। বছর পেরিয়ে যাবে, আমরা একসাথে বৃদ্ধ হব, তবুও ভালোবাসা ফুরাবে না। আজন্ম একসাথে থাকব। তবে কথাগুলো মিলির আর বলা হলো না। তিহান মিলিকে চুপ থাকতে দেখে বলে উঠল, জানিস মিলি, আমার ছন্নছাড়া এই জীবনে ভালোবাসার বড্ড অভাব। তুই আমায় একটু ভালোবাসবি? শুন মিলি, খুব বেশি বাসতে হবে না, সামান্য একটু বাসিস, তাতেই দিব্যি ভালো থাকব। বাসবি ভালো? মিলি খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি ভালোবাসতে জানি না তিহান ভাই, আমার কাছ থেকে ভালোবাসা চাওয়াটা যে বড্ড বোকামি। তিহান হাসল, অতঃপর হুট করে বলল, এত রাতে জেগে আছিস কেন? ঘুমাবি না? মিলির মনে পড়লে হ্যাঁ, সে তো ঘুমাতেই যাচ্ছিল। তাহলে তিহানের কল কেন রিসিভ করল? না করলে হতো না। তুই ঠিক আছিস সেলোকেশি? মিলির কানে একটা কথাই বাজতে লাগল, তুই ঠিক আছিস সেলোকেশি? ইস, কি আদরে সেই কথা! কতদিন কেউ তাকে এভাবে বলেনি সে ঠিক আছে কি না। তিহানের আদরে কণ্ঠে নাজুক মনটা আবার নরম হয়ে গেল। ফোন চেপে ধরে ডুকরে কেঁদে উঠল। ফুপাতে ফুপাতে বলল, না, আমি ভালো নেই তিহান ভাই, আমার খুব কষ্ট হচ্ছে, মরে যেতে ইচ্ছে করছে। আমার কেন কেউ নেই? কেন বাবা মা আমাকে এই পাষাণ মানুষগুলোর কাছে রেখে চলে গেছে? কেন চলে গেছে বলতে পারবেন আপনি? কেন কেউ আমার নেই জানেন আপনি? সৃষ্টিকর্তা কেন এত বড় পৃথিবীতে আমাকে একা করে দিল কেন? তিহানের হৃৎপিণ্ড কেঁপে উঠল। তার এলোকেশি আর্তনাতে। মেয়েটা কল কেটে দিয়েছে। তিহান কয়েকবার কল করল, তবে ফোন বন্ধ। তিহানের রাগ উঠল। পাশে থাকা ফুলদানিটা ফ্লোরে ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। হাঁটুতে হাত রেখে ফ্লোরে বসে পড়ল। রাতের বৃষ্টির পর আকাশটা যেন সকাল হতেই চকচকে নীলচে হয়ে আছে। বৃষ্টির প্রকৃতি যেন আপনা আপনি তার সৌন্দর্য বাড়িয়ে তোলে। বাহিরে ঝলমল করছে মিষ্টি রোদ। কিয়ারা বিছানা ছেড়ে জানালার পর্দাগুলো সরিয়ে দিল। ঝলমলে আলোতে চোখ দুটো বন্ধ করে নিল। বিছানা গুছিয়ে সকালের কাজ কর্ম শেষ করতে করতে ঘড়ির কাঁটা 8-এ এসে ঠেকল। কিয়ারা একেবারে কলেজের জন্য তৈরি হয়ে নিল, সাদা ইউনিফর্ম পরে নিল। ড্রয়িং রুমে আসতে দেখা মিলল কবির চৌধুরীর সাথে। গুড মর্নিং বাবাই। কবির চৌধুরী মেয়ের দিকে হাত বাড়িয়ে বলল, গুড মর্নিং মাম্মি। উর্মি চৌধুরী টেবিলে ব্রেকফাস্ট দিতে দিতে বললেন, উষান কই? এখনো এলো না যে? কিয়ারা টেবিলে বসতে বসতে বলল, ওই ভাইয়া আসছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো উষান। সকালের ব্রেকফাস্ট শেষ করতে করতে 8:50 বেজে গেছে। কিয়ারা কলেজ যাবে আর উষানের হসপিটাল সেই পথেই। ভাইয়া, আজ তোমার সাথে যাব। উষান বোনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। কিয়ারা হাসল, চোখে চশমা ঠিক করে বলল, তাহলে চলো, আমার দেরি হচ্ছে। ভাই বোন বাবা মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। উষান বেশিরভাগ সময় বাইক নিয়ে হসপিটালে যায়। আজও তাই। কলেজের সামনে আসতেই কিয়ারা নেমে গেল। ভাইয়ের থেকে বিদায় নিয়ে কলেজে ঢুকে পড়ল। উষানকে কলেজের সামনে দেখে খানিকটা ভড়কে গেল ইরা। তারপরে নিজেকে স্বাভাবিক করে বলল, ডক্টর আপনি এখানে? উষান ইরাকে দেখে হাসল, হ্যাঁ আমি কিয়ারাকে ড্রপ করতে এসেছি। মিলি হেসে বলল, ওহ, তা কেমন আছেন আপনি মিস ইরা? ইরা ভাব নিয়ে বলল,
ভালো। তা আজ সূর্য কোন দিক দিয়ে উঠল? যে ডক্টর উষান চৌধুরী রাস্তায় দাঁড়িয়ে মেয়ে মানুষের সাথে কথা বলছে? ইরা ঠোঁট টিপে হাসল। উষান কপাল কুঁচকে মনে মনে বলল, পাজি মেয়ে। উষান চলে যেতে ইরা বলে উঠল, শুনুন, আপনি জানেন তিহান ভাই কোথায়? উষান ভ্রু কুঁচকে বলল, আপনার ভাই? আমার থেকে ভালো আপনি জানার কথা। ইরা ঠোঁট উল্টে বলল, আরে জানলে বলেন। উষান বাইক স্টার্ট দিয়ে বলল, জানলেও আপনাকে বলবো না। ইরার মুখ আপনা আপনি হা হয়ে গেল। কি বলল জানলেও বলবে না? আজব লোক তো। ইরা মুখ ভেঙচি কেটে কলেজের ভেতর চলে গেল। রাদিফ, দেখো তো পায়েসটা কেমন হয়েছে। ইনশিতার কথায় রাদিফ ল্যাপটপ বন্ধ করে পায়েসের বাটির দিকে তাকিয়ে বলল, তুমি খাইয়ে দাও। ইনশিতা হেসে রাদিফের মুখে 1 চামচ পায়েস পুরে দিল। রাদিফ পায়েস গিলে বলল, ইয়াম্মি হয়েছে। কে রান্না করেছে? ইনশিতা হেসে বলল, আমি রান্না করেছি। মা দেখিয়ে দিয়েছে। রাদিফ ইনশিতার কপালে চুমু এঁকে দিল। রাফা দরজার আড়াল থেকে বেরিয়ে এলো। কোমরে হাত রেখে বলল, পাপা তুমি কি এটা ঠিক করলে? মাম্মাকে কিস করলে আর আমাকে করলে না? রাদিফ মেয়েকে কোলে নিয়ে তার গালে চুমু এঁকে দিয়ে বলল, আমার প্রিন্সেস কি রাগ করেছে? রাফা গাল ফুলিয়ে বলল, হুম করেছে। রাদিফ রাফার গালে টুকা দিয়ে বলল, তা আমার প্রিন্সেসের রাগ ভাঙাতে কি করা যায়? রাফা চট করে বলে উঠে, মাম্মা এদিকে এসো তো। ইনশিতা পায়েসের বাটি খাটে রেখে রাদিফের পাশে দাঁড়ালো। রাফা দুজনের দিকে তাকিয়ে বলল, এবার দুজনে আমার 2 গালে 2টো কিস দিবে। ইনশিতা আর রাদিফ হেসে মেয়ের গালে চুমু এঁকে দিল। রাফা খিলখিলিয়ে হেসে উঠল। দূরে দাঁড়িয়ে থাকা আয়েশা বেগমের ঠোঁটের কোণে ফুটে উঠল এক ছিলতে হাসি। কলেজের সামনে তিহানকে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল মিলি। শুভ্র শার্ট পরিহিত এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে হৃদপিণ্ড কেঁপে উঠল। ওড়নার আড়ালে লুকিয়ে ফেলল ডান হাতটা। মিলিকে দেখে তিহান তার সামনে এসে দাঁড়াল। আকস্মিকভাবে মিলির গালে একটা থাপ্পড় দিয়ে বলে উঠল, এই শালি, তুই ফোন কেন বন্ধ করলি রাতে? মিলি গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তিহান মিলির গাল চেপে ধরে বলল, এই চুপ, একদম কাঁদবি না। মিলি তিহানের তীক্ষ্ণ কণ্ঠে কেঁপে উঠল। তিহান মিলির বাহু চেপে ধরে বলল, কেন মুখের উপর কল কেটে দিলি? মিলি চুপ করে রইল। মিলির চোখের দিকে তাকিয়ে হুট করে তাকে জড়িয়ে ধরল তিহান। মিলি চোখ বন্ধ করে নিল। প্রিয় পুষের সঙ্গ পেয়েও খুব কাঁদতে ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরতে। তবে মিলি নিজের ইচ্ছেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিল। তিহান মিলিকে তার সামনে দাঁড় করিয়ে বলল, আয় আমার সাথে। বলেই মিলির ডান হাতটা ধরল। মিলি ব্যথায় উফ লাগছে। তিহান ছেড়ে দিল মিলির হাত। মিলি বাম হাতে চেপে ধরল ডান হাতটা। তিহান বাজ পাখির মতো মিলির হাতটা ছিনিয়ে নিল। হাতের ক্ষত দেখে মিলির দিকে চাইল। মিলি হতভম্ব হয়ে তাকিয়ে আছে তিহানের দিকে। তিহান মিলির হাতে ফু দিচ্ছে। ইস, কতটা পুড়িয়ে ফেললি। আর ওষুধ লাগাসনি কেন? আমাকে কি একবার বলা যেত না? তিহান মিলির দিকে চাইল। মিলির 2 চোখে ভরে আছে নোনা জলে। তিহানের বুকটা কেঁপে উঠল। মিলিকে জড়িয়ে ধরে বলল, কিভাবে পুড়িয়েছিস? মিলি খানিকক্ষণ চুপ থেকে বলল, রান্না করতে গিয়ে। তিহান মিলির চুলের মুঠি টেনে ধরে বলল, আমায় মিথ্যা বলিস না। মিলি ব্যথায় চোখ বন্ধ করে নিল। মামি করেছে। তিহান মিলির চুলের মুঠি ছেড়ে দিল। কেন করেছে? মিলি সব বলল। তিহান রেগে গেল। তোর ওই মামিকে তো আমি দেখে নেব। তার আগে তুই আমার সাথে আয়। মিলি কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কোথায়? তিহান মিলিকে নিয়ে হাসপাতালে এলো। একজন নার্স ড্রেসিং করিয়ে দিয়েছে, সাথে কিছু ওষুধ লিখে দিয়েছে। হসপিটালের বাইরে আসতেই তিহান মিলিকে বলে উঠল, এই তুই কিছু খেয়েছিস? মিলি মাথা নেড়ে না জানালো। তিহানের রাগটা তিরুতির করে বেড়ে গেল। ইচ্ছে করছিল
মিলির গালে কষিয়ে কয়েকটা থাপ্পড় মারতে, তবে মেয়েটার শুকনো মুখের দিকে তাকিয়ে হাতটা নামিয়ে নিল। তিহান মিলিকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল, তারপরে নিজের হাতে খাইয়ে দিল। মিলির দিনটা বোধহয় আজ রূপকথা জগতের ন্যায় মনে হলো। কলেজে আর যাওয়া হয়নি, সারাটা দিন তিহানের সঙ্গেই পুরোটা শহর ঘুরেছে। মিলি আর নির্লজ্জের খাতায় নাম লিখিয়েছে। ফেরার সময় তিহানের কাছে আবদার করল, তিহান ভাই আমায় একটু জড়িয়ে ধরবেন। ইস কি লজ্জা! সে সময়ের কথা মনে হতেই মিলি লজ্জায় নিয়ে গেল। সারাদিন মিলির ভালো গেলেও বাড়ি এসে থমকে গেল। দুপুরের তীব্র রোদে রাস্তাঘাটের পথচারীরা যখন ঘেমে নিয়ে নিজেদের গন্তব্যে ছুটে চলছে, এমন সময় সাদা কুর্তি আর ঢিলে ঢালা একটা জিন্স প্লাজো পরা মেয়ে, হাঁটু সমান লম্বা রেশমি চুলগুলো পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। চোখের দৃষ্টি তার এলোমেলো, পাশ দিয়ে গাড়ি যাচ্ছে। বলা যায় যখন তখন মেয়েটার অ্যাক্সিডেন্ট হতে পারে। রোশান ভ্রু কুঁচকে মেয়েটার দিকে তাকিয়ে রইল। অতঃপর গাড়ি থেকে নেমে এগিয়ে গেল মেয়েটার কাছে। মেয়েটা আগের মতোই দৃষ্টি তার এলোমেলো, পিচ ছালা রাস্তায় বসে হাত দিয়ে কিছু খুঁজছে। রোশান মেয়েটার থেকে খানিকটা দূরে ভাঙা একটা চশমা পরে থাকতে দেখল। চশমাটা হাতে নিয়ে বলল, হ্যালো মিস, মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি খুঁজছেন? গাড়ি এসে তো উড়িয়ে দিবে। মেয়েটা থেমে গেল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার চশমাটা পড়ে গেছে, একটু খুঁজে দিবেন? রোশান ভাঙা চশমাটার দিকে তাকিয়ে বলল, ভেঙে গেছে। কিয়ারা ঠোঁট উল্টে বলল, ভেঙে গেছে। রোশান কিয়ারার হাত ধরে রাস্তার সাইডে নিয়ে এলো। কিয়ারা চশমাবিহীন দেখার চেষ্টা করল মানুষটাকে, তবে দেখতে পেল না। মিস চশমিশ, আপনি কি চশমা ছাড়া একেবারে দেখতে পান না? ছেলেটার কথায় কিয়ারার মুখা হয়ে গেল। নাক কুঁচকে বলল, আপনি আমাকে চশমিশ কেন বললেন? আমার সুন্দর একটা নাম আছে, কিয়ারা চৌধুরী। রোশান হাসল, তবে কিয়ারা তা দেখতে পেল না। রোশান কিয়ারাকে বলল, আপনার চশমাটা পুরোপুরি ভেঙে গেছে, পড়ার মতো পরিস্থিতি নেই। কিয়ারা খানিকটা হতাশ হয়ে বলল, তাহলে আমি বাড়ি কি করে যাব? কাছেই শপিং মল আছে, আপনি চাইলে আমার সাথে আসতে পারেন। কিয়ারা খানিকটা ভয় পেল, অচেনা ছেলের সাথে কি করে যাবে। রোশান বুঝল মেয়েটা ঘাবড়ে গেছে। আপনি ভয় পাবেন না, আমি আপনার ক্ষতি করব না। আমি রোশান তালুকদার, হয়তো চিনতে পারবেন। কিয়ারা খানিকটা ভেবে বলল, না চিনি না, তবে শুনেছি কোথাও এই নাম। রোশান হেসে বলল, আমি এখানকার এমপি রোশান তালুকদার। এবার চিনেছেন? কিয়ারা খানিকটা ভেবে বলল, না চিনি না, তবে নাম শুনেছি। রোশান হেসে বলল, এবার না হয় চিনে নিবেন। কিয়ারা হাসল খানিকটা। ছোটখাটো একটা ক্যাফেতে বসে আছে কিয়ারা আর রোশান। কিয়ারা এখন তার সামনে থাকা যুবককে দেখতে পাচ্ছে, নতুন চকচকে চশমাটা দিয়ে, শ্যামবর্ণের গায়ের রং, মুখে চাপদারি, পরনে শুভ্র পাঞ্জাবি, হাতে কুচকুচে কালো ঘড়ি, চুলগুলো গুছানো, ঠোঁটের কোণে মৃদু হাসি। কিয়ারা মুগ্ধ হয়ে চেয়ে রইল খানিক্ষণ। মানুষটা ভীষণ সুন্দর। আমায় এখন যেতে হবে। কিয়ারা কথায় রোশান বলল, আসুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। কিয়ারা হেসে বলল, তার কোনো প্রয়োজন নেই, এখান থেকে আমার বাসা কাছে, আমি একাই যেতে পারবো। রোশান কিয়ারার দিকে তাকিয়ে বলল, সাবধানে যাবেন। কিয়ারা হেসে বলল, আমাদের কি আবার দেখা হবে? রোশান ভ্রু কুঁচকে বলল, হবে হয়তো, কে জানে। কিয়ারা চলে গেল। রোশান কিয়ারা যাওয়ার পানে তাকিয়ে হাসল। ইস কি সুন্দর সেই শ্যাম পুরুষের হাসি। ইনশিতা আপা, কোথায় তুমি? ইরার ডাকে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো ইনশিতা। কি হলো, ভর দুপুরে এত চেঁচামেচি করছিস কেন? ইরা কুমড়ে হাত দিয়ে বলল, পরশু তোমরা চলে যাচ্ছ, মাঝখানে মায়ে একদিন। ইনশিতা বিরক্ত হয়ে বলল, এটা বলার জন্য তুই আমাকে হাত ছেড়ে ডাকছিস? ইরা চোখ বাঁকিয়ে বলল, আপা চল আজ আমরা পিকনিক করি। ইরার কথায় রাফা লাফাতে লাফাতে বলল, মাম্মা মাম্মি ঠিক বলেছে, চলো পিকনিক করি। ইনশিতা ইরার কথায় সায় জানালো।
ইরা দৌড়ে রুমে এসে কিয়ারাকে কল দিয়ে আসতে বলল। তারপরে মিলিকে কল করল। 2 বারের বেলা কল রিসিভ করল মিলি। ইরা পিকনিকের কথা বললে কখনোই মিলি আসবে না, তাই বুদ্ধি করে বলল, মিলি রে, মা আর আপা মামার বাড়ি গেছে, রাতে বোধহয় আসবে না। আমার ভীষণ জ্বর এসেছে, তুই আয় আমাদের বাড়ি। বোকা মিলি দুষ্টু ইরার ভণ্ডামি ধরতে পারল না। সন্ধ্যায় তিহান বাড়ি এলো। তিহানকে ইরাই ডেকেছিল। রাফা তিহানকে দেখে দৌড়ে গিয়ে তার কোলে উঠল। মার ভাই, মামা তুমি কেমন আছো? তিহান রাফার গাল টেনে দিয়ে বলে, বোনের মেয়ে, আমি ভালো, তুমি কেমন আছো? রাফা তিহানের গলা জড়িয়ে ধরে বলে, মামা তুমি ভীষণ পচা, সেই কবে আমরা এসেছি তুমি একবারও দেখা করনি। তিহানের হাসিটা মিলিয়ে গেল। সরি মায়ের ভাইকে মাফ করে দেও বোনের মেয়ে। রাফা তিহানের হাতে চিমটি কেটে বলল, মাফ করে দিলাম, বলেই খিলখিলিয়ে হাসতে লাগল। একে একে সবার সাথে কথা হলো, শুধু আয়েশা বেগম বাদে। তিনি তিহানের আগম মোটেও পছন্দ করেনি, শুধু ইরা আর ইনশিতার জন্য না করতে পারেনি। তিহানও আগ বাড়িয়ে কথা বলেনি। সন্ধ্যা 7টার দিকে মিলি এলো। তবে বাড়িতে ভরপুর মানুষ দেখে খানিকটা আশ্চর্য হলো। ইরা তো বলেছিল বাড়িতে কেউ নেই। ড্রয়িং রুমে তিহানকে দেখে আরও অবাক হলো। তিহান মিলিকে দেখে হাসল। ইরা মিলির দিকে তাকিয়ে চোখ ছোট করে বলল, আমার সাথে আয় মিলি। ইরার রুমে গিয়ে হতভম্ব হয়ে গেল। মিলি কিয়ারাকে শাড়ি পরিয়ে দিচ্ছে ইনশিতা। ইনশিতা মিলিকে দেখে বলল, আরে মিলি যে, কেমন আছো? মিলি মৃদু হেসে বলল, এই তো আছি, তুমি কেমন আছো আপু? ইনশিতা কিয়ারা শাড়ির কুচি ঠিক করতে করতে বলল, আলহামদুলিল্লাহ ভালো। এই ইরা আলমারি থেকে শাড়িগুলো বের করে মিলিকে দে, ওর যেটা পছন্দ হবে পরিয়ে দে। মিলি কৌতূহল নিয়ে বলল, এসব কি হচ্ছে ইরা, তুই তো বলেছিলি। বাকি কথা বলার আগে ইরা মিলিকে থামিয়ে দিয়ে বলল, সরি দোস্ত, তোকে মিথ্যা বলার জন্য। আসলে পরশু আপা চলে যাবে, তাই যাওয়ার আগে পিকনিক করব ভেবেছি। তুই তো আবার পিকনিকের কথা শুনলে আসবি না, তাই মিথ্যা বললাম। মিলি কিছু বলতে গিয়েও বলল না। রাত তখন 9টা বাজে। মিলি কিয়ারা আর ইরাকে শাড়ি পরিয়ে ইনশিতা নিজেও একটা শাড়ি পরে নিল। কিয়ারা আর ইরা মেকআপ করছে, মিলি কেবল কাজল দিয়েছে। ইনশিতা শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল, হ্যাঁ রে ইরা, আইসক্রিম আনতে বলেছিলি তিহানকে? ইরা মাথায় হাত দিয়ে বলল, আপা আমার তো খেয়ালই ছিল না। ইনশিতা ইরার দিকে তাকিয়ে বলল, ভুল, তুইও না, কাজের কাজ কিছুই করতে জানিস না। মিলি যাও তো, একটু তিহানকে বলো আইসক্রিম নিয়ে আসতে। মিলি ইনশিতার দিকে তাকিয়ে বলল, আমি কেন? ইরা যাক। ইরা লিপস্টিক দিতে দিতে বলল, তুই যা মিলি, ভাইয়া ছাদে আছে, আমার সাজুগুজু শেষ হয় নি। মিলি কিছু না বলে ছাদে গেল। নিকষ কালো আকাশে আজ রূপালি থালার মতো চাঁদের দেখা মিলেছে। মিলি ছাদের দরজাটা ঠেলে ছাদে আসতেই তিহনের দেখা মিলল। ছাদের রেলিংয়ে বসে সিগারেট টানছে। মিলিকে দেখে সিগারেটে শেষ চুমুক দিয়ে ফেলে দিল। শাড়ি পরিহিতা মিলিকে দেখে হাসল তিহান। তিহান ভাই, ইনশিতা আপু বলল আইসক্রিম আনা হয়নি। তিহান মিলির দিকে চেয়ে বলল, আর কিছু? মিলি মাথা নেড়ে না বলে চলে যেতে নিচ্ছিল। তিহান মিলির হাত ধরে নিজের কাছে টেনে নিল। মিলি ছিটকে এসে তিহানের বুকে পড়ল। তিহানের হাত মিলির উন্মুক্ত কোমরে। মিলির শরীর শিউরে উঠল পুরুষালী স্পর্শে। তিহান মিলির কোমর চেপে ধরে বলল, শাড়ি পরে আমাকে পাগল বানাতে এসেছিস লোকেশি, আমি কিন্তু কিছু একটা করে বসবো। মিলির শরীর কেঁপে উঠল তিহানের কণ্ঠে। এই কণ্ঠ মিলির অপরিচিত, কেমন নেশা ধরা সেই কণ্ঠ। মিলি তিহানকে ঠেলে দূরে সরিয়ে দিতে চাইল। তিহান আরো শক্ত করে আঁকড়ে ধরল মিলির কোমর। মিলি তিহনের চোখের দিকে চাইল না, সে বেশিক্ষণ চাইতে পারল না। নেশা ধরা সেই চোখে মিলি সর্বনাশ দেখতে পেল। তিহান মিলির কোমর চেপে ধরল আরো জোরে। মিলি ব্যথায় চোখ বন্ধ করে নিল।
তিহান নেশা ধরা কণ্ঠে বলে উঠল, এলোকেশি যদি তোকে ছুঁয়ে দেই, তোর পবিত্র ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেই, দু একটা কলঙ্ক মেখে দেই, তাতে কি পাপ হবে? মিলি তিহানের দিকে তাকালো। তিহানের চাহনিতে মাদকতা। মিলির হৃৎপিণ্ড কেঁপে উঠল। তিহানের ঠোঁট বোধহয় মিলির ঠোঁট স্পর্শ করার আকাঙ্ক্ষায় ছুটে আসে। মিলি আকস্মিকভাবে তিহানকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। ফর্সা গালে থাপ্পড় দিয়ে বলল, নিজের সীমা অতিক্রম করবেন না তিহান। আমি আপনাকে ঘৃণা করি। আপনি শুনছেন, আমি আপনাকে ঘৃণা করি। তিহান তাকিয়ে রইল, শান্তশিষ্ট মিলির ভয়ানক তাণ্ডবে। ইশকি বাজেভাবেই না মিলি তাকে বলে দিল ঘৃণা করি। চোখের পাতা ভিজে উঠল, বাম চোখ দিয়ে গাড়িয়ে পড়ল অশ্রুকণা। মিলি দৌড়ে নিচে চলে গেল। ফিরে আর চাইল না। ফিরে চাইলে দেখত তিহানের সেই করুণ চাহনি। তিহান আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, দেখলে চাঁদ, আমার এলোকেশি আমাকে ঘৃণা করে। রাতের আধারে কিছু নাম না জানা প্রাণীদের শব্দ ভেসে আসছে দূর থেকে। আকাশে থাকা রূপালী থালার মতো চাঁদখানা মেঘের আড়ালে ডুবে গেছ। ইরাদের ছোট্ট বাড়িটাতে হই হুল্লোড়। রাফার দুষ্টুমি তে মেতে আছে কিয়ারা। রাফার সঙ্গে বাচ্চামো করছে। ইনশিতা আর রাদি ফেসে উঠল। ইরা চেহারা দেখে বোঝা যাচ্ছে না তার মস্তিষ্কে কি চলছে। এই তো একটু আগেও সেজেগুজে কি রং ঢং করা মেয়েটা এখন চুপসে আছে। মিলি ইরার পাশে বসে আছে। ছাদে পার্টি পেতে সবার বসার আয়োজন করা হয়েছে। সামনে হরেক রকম খাবার। আয়েশা বেগম দূরে চেয়ারে বসে দেখছে সবাইকে। ইরাকে এমন চুপ থাকতে দেখে কি যারা বেশ অবাক হলো। ইরাও বুঝল তার চুপ থাকাটা সবার চোখে পড়েছে। তাই নিজেকে সামলে নিয়ে বলে উঠল, রাদিফ ভাইয়া খাও তো, তিহান ভাইয়ের রুম থেকে গিটারটা নিয়ে এসো, গান গাইব। ইনশিতা ইরার কথায় হেসে বলে উঠল, হ্যাঁ রাদিফ, যাও নিয়ে এসো। গানের আসর জমলে মন্দ নয়। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা দিহানকে বলল, ভাই এদিকে আয়। ওখানে কি করছিস? তিহান ইনশিতা কথায় হাসার চেষ্টা করল। অতঃপর রাফার পাশে বসল। মিলি তিহানের দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠল। আচ্ছা, তিহান কি কেঁদেছে? তার চোখ অমন লাল হয়ে আছে কেন? আর মিলি কি একটু বেশি বলল? তার কি ঠিক হয়েছে এভাবে বলাটা? তবে তার যে আর কিছু করার ছিল না। কী বা করত? কাল যখন কলেজ থেকে বাড়ি ফিরল তখন সেই দিনটা মিলির কাছে স্বপ্নের মতো। তিহানের সঙ্গ পেলে মিলির ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তবে এই ভালো লাগা যে চিরস্থায়ী নয়। কলেজ থেকে বাড়ি ফিরে মিলি ঘরে ঢুকতেই মাহমুদা বেগম তার সামনে দাঁড়ালো। মিলির হাতে গুজে দিল একখানা লাল রঙের জামদানি শাড়ি। মিলি অবাক হয়ে প্রশ্ন করল, মামি, শাড়ি দিয়ে আমি কি করব? মাহমুদা বেগম মিলির হাত থেকে কলেজ ব্যাগটা নিয়ে বলল, পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, তৈরি হয়ে থাক। এই বিয়েটা হলে আমাদের জন্য অনেক লাভ। তোর মামার বয়স হয়েছে, তার উপর জুহিরও তো বিয়ের বয়স হয়েছে। যদি তুই এই বিয়েটা না করিস তোর মামার মান সম্মান থাকবে না। ছেলে তোর মামার অফিসের বসের ছেলে। মিলি মাহমুদা বেগমের হাত ধরে বলল, মামি, আমি এখন বিয়ে করব না। মাহমুদা বেগম মিলির হাত ছাড়িয়ে বলল, দেখ মিলি, তোর যখন 5 বছর ছিল তখন বাপ মা মরেছে। তারপর থেকে আমি তোকে বড় করেছি। হয়তো বকেছি, মেরেছি, তারপরেও তোকে বড় তো করেছি। যদি তোকে আমরা না দেখতাম তাহলে রাস্তায় তোর ঠাঁই হতো। তাই আমাদের কথা এখন তোর শোনা উচিত। মিলি কিছু বলতে পারেনি। কি বলবে? যারা তাকে দুবেলা খাইয়ে পড়িয়া মাথা গজার ঠাঁই দিয়েছে। ভাবতে ভাবতেই ফুপিয়ে কেঁদে উঠল। ভুলে গেল সে কোথায় আছে। আসলেই আমরা যখন খুব বেশি কষ্ট পাই তখন আমরা ভুলে যাই কোথায় আছি, আশেপাশে কারা আছে। মিলির ফুপিয়ে ওঠা দেখে সবাই অবাক হয়ে চাইল। মিলি হতভম্ব হয়ে সবার দিকে তোকাল, সবাই তার দিকেই তাকিয়ে। ইরা মিলি তাকিয়ে বলে উঠল, উফ মিলি, তুইও না, আস্তে করেই তো চিমটি কাটলাম, আর তুই যেভাবে কাঁদছে মনে হচ্ছে রাক্ষসের নখ দিয়ে তোকে আঁচড় মেরেছি। ইনশিতা ইরাকে চোখ রাঙিয়ে বলল, ইরা, তুই ওকে বিরক্ত করিস না।
মিলি পরিস্থিতি বোঝার চেষ্টা করল। অতঃপর ইরার দিকে তাকিয়ে মুচকি হাসল। ইরা মিলির হাতটা ধরে বলল, আমি আছি তো। রাদিফ তিহানের হাতে গিটারটা তুলে দিয়ে বলল, তিহান ব্রো, এতক্ষণ তো গান শুনলে, এবার নিজে গাও। তিহান গিটারে সুর তোলে। মিলির পানে চেয়ে গেয়ে ওঠ। এ বুকে এত প্রেম, চোখে তার ঘৃণা, চায় না শুনতে সে এ বুকের কান্না। আমি চোখের বালি, কি করে তাকে বলি, এ বুকে কি বেদনা। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা। ওর আজও মেলে না, মেলে না, মেলে না। বোঝে না সে, বুঝে না। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা পেরিয়ে। ইরাদের ছোট্ট বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে, অন্ধকারে তলিয়ে গেছে। ডিম লাইটের মৃদু আলো এসে পড়ছে ইরার মুখশ্রীতে। ইরা মাঝখানে শুয়েছে, তার একপাশে মিলি, অন্য পাশে কিয়ারা। ইরার মা অন্ধকারে ঘুমাতে পারে না, আর বাকিরা আলোতে। ইনশিতা আর রাদিফ রাফা ইরার রুম দখল করেছে, যদিও এটা আগে ইরা আর ইনশিতার ছিল। আর ইরার মা নিজের ঘরে। ইরা, মিলি আর কিয়ারা তিহানের জন্য বরাদ্দ করে রাখা রুমে শুয়েছে। তিহান ড্রয়িং রুমের সোফায় শুয়েছে। রাত 3টা বাজে, অথচ ইরার চোখে এক ফোঁটা ঘুমের রেশ নেই। থাকবে কি করে পাশে থাকা মিলিও যে নির্ঘুম। ইরা ঘুমের ভান করে এতক্ষণ থাকলেও এবার উঠে বসল। মিলির দিকে চেয়ে বলে উঠল, মিলি। মিলি চটজলদি চোখ মুছে বলল, হু। ইরা মিলির হাত ধরে বলল, আয় আমার সাথে। মিলি ইরার দিকে না তাকিয়েই বলল, এত রাতে কোথায় যাব। ইরা বিরক্ত হয়ে মিলির হাত ধরে টেনে তুলল। তারপরে হাঁটা ধরল সিঁড়ি বেয়ে ছাদে। গভীর রাত, চারিদিকে অন্ধকারের হাতছানি। ঘড়ির কাঁটায় তখন বোধহয় 3টা বাজে। ইরা আর কিয়ারা গভীর ঘুমে আচ্ছন্ন। ইরাদের বাড়িটা ছোট, 3 রুমে ঘর। ইরার মা অন্ধকারে ঘুমাতে পারে না, আর ইরারা আলোতে। ইরার রুমে ইনশিতার আর তিহানের জন্য বরাদ্দ করে রাখা রুমে কিয়ারা, ইরা আর মিলি শুয়েছে। তিহান বেচারা ড্রয়িং রুমের সোফায় জায়গা পেয়েছে। তিহানের সাথে খারাপ আচরণে মিলির মনটা উদাসী হয়ে আছে। তন্দ্রা ধরা দিচ্ছে না। মিলি ইরা আর কিয়ারার গায়ে কাঁথা জড়িয়ে, ওড়না জড়িয়ে ধীর পায়ে বেরিয়ে গেল। ড্রয়িং রুমের লাইট বন্ধ, তবে তিহান ল্যাপটপে কিছু একটা করছে। মিলি বড় একটা নিঃশ্বাস নিয়ে তিহানের সামনে গিয়ে দাঁড়ালো। মিলিকে দেখে তিহান ভ্রু কুঁচকে তাকালো। তিহানকে অবাক করে দিয়ে মিলি বলল, আমায় বিয়ে করবেন তিহান? তিহান মিলির দিকে চেয়ে বলল, শালি, জেগে জেগে তোর স্বপ্ন দেখি? কালো জাদু করলি নাকি? বলেই বসা থেকে উঠে দাঁড়ালো। মিলি বিরক্ত হয়ে বলল, স্বপ্ন না, যা বলছি সব সত্যি। তিহান অবিশ্বাস নিয়ে বলল, রাত বিরেতে অন্যের স্বপ্নে আসতে লজ্জা করে না শালি? মিলি তিহানের কলার চেপে ধরল। তিহান এবার চোখ কুঁচলে মিলির গালে হাত রাখল। মিলি হাত সরিয়ে দিল। তিহানের পায়ের ওপর নিজের পা রাখল। শার্টের কলার টেনে নিচু করল মুখশ্রী। তিহানের অধরে ছুঁয়ে দিল নিজের অধর। ছোট্ট চুমু একে লজ্জায় নিয়ে গেল। তিহান হতবাক হয়ে মিলির চুলের মুঠি টেনে ধরল। মিলির অধরে এবার নিজের অধর ডুবিয়ে দিল। গভীর চুম্বনে মিলি ছটফটিয়ে উঠল। মিলির ঠোঁটের কার্নিশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ল। তিহান মিলিকে ছেড়ে দিল। মিলি হাঁপাতে হাঁপাতে হাত দিয়ে ঠোঁট মুছে নিল। লজ্জায় তিহানের দিকে আর তাকাতে পারল না। তিহান মিলির গালে হাত রেখে বলল, মিলির ভেজা চোখের পাপড়ির দিকে চেয়ে মোহনীয় কণ্ঠে বলল, বউ হবি? আমার বউ হবি? ভালোবাসব, ভীষণ ভালোবাসব। আমার হৃৎপিণ্ডের মধ্যেখানে রেখে দেব। ঠিক যেমন করে ঝিনুকের মধ্যেখানে মুক্ত থাকে, ঠিক তেমন করেই তোকে আমার করে রাখব। তোকে আমি মারব, ভালোবাসব, ইচ্ছে করে হাসাবো, রাগাবো, আবার ইচ্ছে করে কাঁদাবো, আবার আমার বুকে আগলে রাখব। কি হবি আমার বউ? মিলি তিহানের চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল, মাথা নেড়ে হুম জানালো। তিহান মিলিকে জড়িয়ে ধরল।
মিলিও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। কবে করবেন বিয়ে? তিহান হেসে উড় দিল। তুই চাইলে এক্ষুনি করব। করবি? মিলি লজ্জা পেয়ে বলল, আজ না কাল। তিহান মিলিকে ছেড়ে দিয়ে বলল, তুই যা চাস তাই হবে এলুকেশি। দরজার আড়াল থেকে কিয়ারা আর মিলি চোখ বড় করে চেয়ে রইল কপুতির দিকে। ইরার অধরে ফুটে উঠল প্রশান্তির হাসি। কিয়ারা ইরার কাঁধে হাত রেখে বলল, প্রেম তো দেখছি জমে ঘি। ইরা কিয়ার হাত ধরে বলল, এতদিনে আমাদের মিলির মাথায় বুদ্ধি হয়েছে। কিয়ারা মিলির দিকে চেয়ে বলল, ঠিক বলেছিস। সকালে রাফার চেঁচামেচিতে তন্দ্রা কেটে গেল সবার। মেয়েটা ফজরের সময় উঠেই পুরো বাড়ি জুড়ে হই হুল্লোড় জুড়ে দেয়। তবে কাল থেকে বাড়িটা আবার শান্ত হয়ে যাবে ভেবে ইরার মনটা খারাপ হয়ে গেল। কিয়ারা ওয়াশরুম থেকে বেরিয়ে মিলিকে দেখে ঠোঁট টিপে হাসল। মিলি কিয়ারার দিকে চেয়ে বলল, হাসছিলি কেন? কিয়ারা মুখ বাকি বলল, হাসলেও তোকে বলতে হবে। কে তুই? মিলি কিয়ারার দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে ওয়াশরুমে চলে গেল। ইরা আর কিয়ারা হেসে উঠল। ঘড়ির কাঁটায় তখন সকাল 11টা বোধহয়। তিহান একটা শপিং ব্যাগ ইরার হাতে ধরিয়ে দিল। অতঃপর সব বলল। ইরা মুখ ফুলিয়ে তিহানের বুকে কয়েকটা কিল বসিয়ে বলল, ভাইয়া তুমি চিটার, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে লাইন মেরে আমাকেই জানালে না। তিহান বোনের গালে চুমু একে বলল, থাক বনু, রাগ করিস না। এখন যা তোর বেস্ট ফ্রেন্ডকে শাড়ি পরিয়ে আমার বউ বানিয়ে নিয়ে আয়। লাল টুকটুকে একখানা জামদানি শাড়িতে মিলিকে বেশ মানিয়েছে। ইরা আর কিয়ারা মিলিকে টুকটাক সাজিয়ে দিল। তারপরে বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়ল। তিহান ইরাদের জন্য অপেক্ষা করছিল শাহবাগের মোড়ে। রিক্সা ভাড়া মিটিয়ে ইরা মিলি আর কিয়ারাকে নিয়ে তিহানের কাছে এলো। মিলিকে দেখে থমকে গেল তিহান। লাল শাড়িতে তার এলোকেশিকে বড্ড ভালো লাগছে। মিলি তিহানের দিকে তাকিয়ে মৃদু হাসল, আবার খানিকটা লজ্জা পেল। তিহান আর মিলির বিয়ে হয়েছে কাজী অফিসে। সেখানে উপস্থিত ছিল কিয়ারা, ইরা আর উশান। বিয়ের কাজ কর্ম শেষ করে মিলি আর তিহান গেছে মিলির মামার বাড়ি। আর কিয়ারা চৌধুরী নিবাসে। ইরা আর উশান রমনা পার্কের লেকের ধারে পাশাপাশি হাঁটছে। আজকাল ইরা আর আগের মতো উশানের সাথে ঝামেলা করে না। সেদিন যখন ইরাকে বাঁচাতে উশান নদীতে ঝাঁপ দিয়েছিল, সেদিন থেকে ইরার কাছে মানুষটাকে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। হয়তো ভালো লাগা না, ওটাকে ভালোবাসা বলে। ইরা উশানের সাথে কথা বলতে বলতে হাসছে। উশান মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ইরার পানে। মেয়েটার চলার ভঙ্গিমা উশানকে মুগ্ধ করে বরাবরই। ইরা হাত নেড়ে নেড়ে কথা বলছে। তবে কি বলছে তা শুনছে না, আপাতত উশান কেবল দেখছে তার প্রেয়সীকে। ইরার কথা বলার মাঝেই উশান দাঁড়িয়ে পড়ল। ইরা ভ্রু কুঁচকে জানতে চাইল সে কেন দাঁড়িয়েছে। উশান ইরার সামনে হাঁটু গেড়ে বসল। পকেট থেকে ডায়মন্ডের একখানা রিং বের করে ইরার সামনে ধরে বলল, উইল ইউ ম্যারি মি, মিস বিকাম উশান চৌধুরী এস ওয়াইফ? ইরা থমকে গেল উশানের এহেম কাণ্ডে। আশেপাশের মানুষ হাততালি দিয়ে বলছে, মিস রাজি হয়ে যান আর অ্যাকসেপ্ট করে নিন। ইরা খানিকক্ষণ চুপ থেকে হাত বাড়িয়ে দিল। উশান অধরে হাসি ফুটিয়ে ইরার হাতে রিং পরিয়ে দিল। হয়ে গেল আরও এক জোড়া কপুতি। রাত তখন 12টা বাজে বোধহয়, মিলির জানা নেই। তিহানের ফ্ল্যাট থেকে কিছুক্ষণ আগে ইরা আর উশান বেরিয়েছে। তিহানের রুমটা রং বেরঙের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে উশান আর ইরা। তারপরে ইরা মিলিকে একখানা মেরুন রঙের শাড়ি পরিয়ে গেছে। চুলের খোঁপায় এক গুচ্ছ বেলি ফুল লাগিয়েছে। একটু আধটু মেকআপ করিয়েছে। বেশ লাগছে মিলিকে। মিলি ফুল দিয়ে সাজানো খাটের মাঝখানে বসে আছে, বুকটা তার কাঁপছে। ভয়ে গলা শুকিয়ে আসছে। এমন সময় ঘরে প্রবেশ করল তিহান। গায়ে থাকা শুভ্র শার্টের বোতামগুলো খুলে দিল। মিলির পাশে বসে তার ঘুমটা খুলে মৃদু হেসে বলে উঠল, মাশা আল্লাহ, আমার ঘরে পরীর আগমন ঘটেছে। মিলি লজ্জা পেল। শাড়ির আঁচল খামচে ধরল। তিহান মিলির কপালে চুমু এঁকে দিল। মিলির দিকে আরো খানিকটা ঘনিষ্ঠ হয়ে মোহনীয় স্বরে বলল, আমার 4 বছরের অপেক্ষার এক অবসান ঘটবে বউ। আজ রাতের পর তুই পুরোপুরি আমার হবি, শুধুই আমার। মিলির বুক চিনচিন করছে।
তিহান আরো খানিকটা কাছে এলো। মিলির মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, জানিস বউ, এই রাতের জন্য আমি কত অপেক্ষা করেছি, 4টা বছর অপেক্ষা করেছি। মিলি তিহানের দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নিল। তিহানের দৃষ্টিতে ঘোর সর্বনাশ দেখতে পেল মিলি। এই সর্বনাশ ঠেকানোর সাহস বোধহয় মিলির নেই। তিহান মিলির চুলগুলো টেনে কাছে টেনে নিল, এতটা কাছে যে একে অপরের নিঃশ্বাস অনুভব করছে। মিলির অধরে নিজের অধর ডুবিয়ে দিল, হাতগুলো অবাধ্য হয়ে ছুঁয়ে দিচ্ছে মিলির দেহে। তিহানের স্পর্শে অবাধ্যতা। মিলির শরীর শিউরে উঠল। মিলি দুহাতে তিহানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, তবে তিহানের পুরুষালী শরীরের সাথে পেরে উঠল না। তিহান মিলির কানের কাছে ফিসফিস করে বলে উঠল, হুশ, এভাবে কই মাঝের মতো লাফালাফি করিস না, মুডে আছি এখন। মিলি তিহানের অমন কণ্ঠে কেঁপে উঠল। তিহান মিলির শরীরের প্রতিটা অংশে ঠোঁট ছুঁয়ে দিল। মিলি ছটফটিয়ে উঠল। তিহান তার পেটে কামড় বসিয়ে দিয়েছে। তিহানের চুল টেনে ধরল মিলি। তিহানের এতে হুঁশ নেই। তিহানের স্পর্শ আরো গভীর হল। তিহান মিলির কানের কাছে ফিসফিস করে বলল, বিসমিল্লাহি আল্লাহুমা জান্নিবুনা শায়তানা ওয়া জান্নিবি শায়তানা মা রাযাক্তানা। মিলি তিহানের বুকে খামচে দিল আর চোখ বন্ধ করে বলে উঠল, আউচ। চোখ বেয়ে গাড়িয়ে পড়ল অশ্রুকণা। তিহানের বুকে ধাক্কা দিল। তিহান মিলির 2 হাত শক্ত করে ধরে নিল বাঁ হাতের মুঠোয়। মিলি মৃদু কণ্ঠে বলল, ছেড়ে দিন, তিহান ব্যথা করছে। তিহান মিলির কাছে গিয়ে আস্তে করে বলল, একটু সহ্য করে নিয়ে এলো কেশি, দেখবি সুখ পাবি। মিলি কিছু বলতে পারল না, বলে লাভ নেই। তিহান এখন নিজের মধ্যে নেই। মিলি দের বুঝতে পারছে। মিলি চোখ বন্ধ করে তিহানের বুকে খামছে ধরে রইল। রাতের আধার কাটিয়ে ধরণী জুড়ে আলো ফুটছে। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির টুপটাপ শব্দ খানিকটা কক্ষে এসে থেকেছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটা জমেছে। বেকুনিতে পানি জমে টুইটুম্বুর। তিহানের তন্দ্রা কাটতেই পিটপিট করে চোখ মেলে তাকাল। মিলি তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে আছে। শরীর গরমে পড়ে যাচ্ছে। ওষ্ঠদ্বয় নীলচে হয়ে আছে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তিহান জলদি বিছানা ছেড়ে উঠল। মিলির মাথায় হাতে রেখে জ্বর পরক করল। অতঃপর দৌড়ে ওয়াশরুম থেকে মগ ভরে পানি আনল। কপালে জল পড়তি দিতে লাগল। চিন্তিত হয়ে মিলির হাত ধরে বলল, এই এলোকেশি, কি হয়েছে তোর? মিলির শরীর কেঁপে উঠল। তিহান মিলির গায়ে কমফোর্ট টেনে দিল। 2 ঘন্টা পরে মিলির জ্বর ছেড়েছে। তিহান গোসল করে মিলিকে ধরে বসাল। তিহানের শুভ্র শার্ট খানা মিলির গায়ে। মিলি শীতের চোটে কেঁপে কেঁপে উঠছ। তিহান মিলির বাহু জড়িয়ে ধরে বলল, এলোকেশি, গোসল করে নে, দেখবি জ্বর ছেড়ে দিবে। মিলি কমফোর্ট গায়ে জড়িয়ে বলল, আমার শীত করছে, গোসল করব না আজ। তিহান মিলির কমফোর্ট টেনে সরিয়ে দিয়ে বলল, কি বলছিস তুই, গোসল করবি না মানে? ভুলে গেছিস কাল রাতে কি হয়েছিল? মিলি চোখ বন্ধ করে বলল, তো কি হয়েছে? এই বাড়িতে আমি আপনি ছাড়া আর কেউ আছে নাকি? তিহান মিলিকে ধরে জোর করে বসিয়ে দিল। মিলির গালে হাত রেখে বলল, আয় এলোকেশি, গোসল করে নিয়ে আমি গরম পানি এনে দিচ্ছি। মিলি আবারও কমফোর্ট টানতে যাবে। তিহান মিলিকে পাজা কোলে করে ওয়াশরুমে এনে কল ছেড়ে দিল। মিলি তিহানের শার্ট খামচে ধরল। মিলি তিহানের শার্ট খামচে ধরল। শীতে ঠোঁট কাঁপছে। পুরো শরীর জমে বরফে পরিণত হয়েছে। ঠোঁট নীলচে বর্ণ ধারণ করেছে। মিলি তিহানকেও নিজের সঙ্গে ভিজিয়েছে। গোসল শেষে মিলি নীল রঙের একখানা কামিজ গায়ে জড়িয়ে কমফোর্ট মুড়িয়ে বিছানায় বসে পড়েছে। তিহান চেঞ্জ করে রান্না ঘরে গেল। মিলির জন্য স্যুপ বানিয়ে নিল। আবার নিজের হাতে খাইয়ে দিল। মিস ইউ রাফা। ইরা মুখটা মলিন করে ভিডিও কলে রাফার সঙ্গে কথা বলছে। রাফাও মুখটা কেমন গম্ভীর করে রেখেছে। ইনশিতা ইরাকে বলে উঠল, ছি ইরা, তুই এতটা বেইমান কি করে হলি?
তুই যখন ছোট ছিলি আমি তোকে কুলে পিঠে করে বড় করেছি, আর আজ তুই আমার মেয়েকে পেয়ে আমায় ভুলে গেলি। ছি ইরা ছি। ইনশিতোর কথা ইরা নাক টেনে বলল, ওভাবে বলিস না আপা, তোকে মিস করছি। তবে আমার বোনের মেয়েকে বেশি করছি। আপা রাফাকে রেখে গেলে পারতি না? ইনশিতা রাফার গালে চুমু দিয়ে বলল, আমার মেয়েকে রেখে আমি থাকবো কি করে? ইরা আয়েশা বেগমের দিকে তাকিয়ে বলল, তাহলে আমার মা তার মেয়েকে ছাড়া থাকে কি করে? ইনশিতা মুখটা মলিন করে বলল, কিছু করার নেই ইরা, সব মেয়েকেই মা ছাড় হতে হয়, একদিন না একদিন তোকে হতে হবে। ইরা আয়েশা বেগমকে জড়িয়ে ধরে বলল, মাকে ছেড়ে আমি কোথাও যাব না। আপা। ইনশিতা মৃদু হাসল। চোখের চশমাটা ঠিক করে কিয়ারা ড্রয়িং রুমের দিকে তাকালো। অমনি চোখ ছানাবড়া হয়ে গেল। সকালে উর্মি চৌধুরী কিয়ারাকে বলেছিল আজ নাকি বাড়িতে মেহমান আসবে, তবে কারা আসবে তা বলেনি। ড্রয়িং রুমে বসে থাকা শ্যাম পুরুষকে দেখে সিঁড়ির রেলিংয়ের পেছনে বসল কিয়ারা। অমনি রোশানের নজর গিয়ে পড়ল। গোলাপি প্লাজো, কালো কুর্তি, আর নাকের ডগায় চশমা থেকে থাকা চশমিশের পানে। মেয়েটার এমন বেশ দেখে রোশানের হাসি পেল। কিয়ারা খানিকটা ভড়কে গেল রোশান তালুকদারকে নিজের বাড়িতে দেখে। এমন সময় উষান সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে কিয়ারাকে দেখে হেসে উঠল। কিয়ারা ভাইকে দেখে বলল, ভাইয়া এমপি সাহেব এখানে কেন? উষানের বোনের গালে হাত রেখে বলল, বোধ হয় এমপির বউ নিতে এসেছে। কিয়ারা চোখ বড় করে বলল, ওনার বউ আছে? উষান বোনের মুখপানে চেয়ে বলল, নেই, তবে হতে কতক্ষণ? কিয়ারা কিছু না বলে নিজের রুমে এসে পড়ল। এমন সময় উর্মি চৌধুরী মেয়ের ঘরে এলেন। হাতে তার গোলাপি একখানা শাড়ি। কিয়ারা বিছানায় রেখে কিয়ারার সামনে এসে দাঁড়াল। মা কিয়ারা, এমপি রোশান তালুকদার তোর জন্য সম্বন্ধ নিয়ে এসেছে। তুই রাজি থাকলেই আমরা কথাবার্তা এগোবো, নয়তো না করে দেব। কিয়ারা খানিকটা লজ্জা পেল। উর্মি চৌধুরী মেয়ের মুখপানে চেয়ে মৃদু হেসে বলল, তুই কি বলিস? কিয়ারা মাকে জড়িয়ে ধরে বলল, তোমরা যা ভালো মনে করো। আয়েশা চৌধুরী মেয়ের সম্মতি বুঝতে পেরে শাড়িটা হাতে নিয়ে বলল, আয় পরিয়ে দেই তোকে। গোলাপি শাড়ির সাথে ম্যাচ করে আয়েশা বেগম ডায়মন্ডের দুটো ইয়ারিং পাড়িয়ে দিল। তার সাথে একটা নেক পিস আর হাত ভর্তি চুড়ি। ড্রয়িং রুমে বসে থাকা রোশান তালুকদার থমকে গেল চশমিশকে দেখে। মেয়েটার নাকের ডগায় ঠেকে থাকা চশমাখানা ঠিক করতে ব্যস্ত। রোশানের পরিবার বলতে বাবা মা, বড় ভাই আর ভাবি এবং তাদের 10 বছরের ছেলে দীপ্ত। কিয়ারা সবাইকে সালাম দিল। রোশানের মা কিয়ারার পাশে বসে বললেন, মাশা আল্লাহ। রোশানের ভাবিও শাশুড়ির সঙ্গ নিয়ে বলল, আমাদের রোশানের পছন্দ আছে বলতে হবে। বড়রা কথা বলে ঠিক করল 1 মাস পরে বিয়ে হবে। কবির চৌধুরী সবাইকে স্পট করে জানিয়ে দিলেন একসঙ্গে তার ছেলে এবং মেয়ের বিয়ে দিবেন। একজন লক্ষ্মী যাবে আরেক বাড়ি আলোকিত করতে। আরেকজন লক্ষ্মী আসবে তার বাড়ি আলোকিত করতে। আপাতত এনগেজমেন্ট করে রাখবে। কিয়ারার বুকটা কেঁপে উঠল পরিবার ছাড়ার সিগন্যাল পেয়ে। 1 মাস পর আজ কিয়ারার হলুদ সন্ধ্যা। তবে একা না, উষানেরও। 2 ভাই বোনকে ঘিরে রেখেছে আত্মীয় স্বজনরা। কিয়ারা সকাল থেকে আত্মীয় স্বজনদের ছিপায় পড়ে আছে। উষান সবাইকে কিয়ারার দিকে চাপিয়ে নিজে রিল্যাক্স মুডে আছে। মিলি বাসন্তী কালারের শাড়ির আঁচল কোমরে গুজে আয়েশা বেগমের সঙ্গে রান্নার কাজে সাহায্য করছে। যদিও আয়েশা বেগম মিলিকে রান্নাঘর থেকে তাড়িয়ে দিতে চাইছে, তবে নাছোড়বান্দা মিলি তার কথা গায়ে মাখছে না। আয়েশা বেগম মিলির দিকে চেয়ে মনে মনে বলল, ভারী লক্ষ্মী মেয়ে। এত মিষ্টি একটা মেয়ে কি করে যে ওই তিহান তাকে বিয়ে করলো? আজ প্রায় 20-22 দিনের মতো মিলি ইরাদের বাড়ি। রস্যইকার। আয়েশা বেগম যখন জানতে পেরেছে তিহান বিয়ে করে নিয়েছে, তখন তিনি গলা উঁচু করে বলল, প্রয়োজনে তুমি বাড়িতে নাই থাকো, তবে আমার বৌমা তার শ্বশুরের ভিটেতেই থাকবে। তিহান যদিও আসতে চায়নি, তবে মিলির জোরাজুরিতে শেষমেশ বাধ্য হয়ে এসেছে।
মিলির দিকে তাকিয়ে এসব কথা ভাবছিলেন আয়েশা বেগম। এদিকে চুলার আগুনে তার ওড়নার কোণায় আগুন জ্বলে উঠল। মিলি পোড়া গন্ধ পেয়ে বেসিনে বাসন রেখে চুলার দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল, মা আগুন! মিলির চিৎকার আয়েশা বেগম ভড়কে গেলেন। চুলার দিকে চেয়ে হতভম্ব হয়ে গেল। এদিকে আগুন বেড়ে চলেছে। তিহান ড্রয়িং রুমে কাজ করছিল। মিলি চিৎকারে দৌড়ে এলো। আগুন দেখে আয়েশা বেগমের আঁচল টেনে ছিঁড়ে ফ্লোরে ফেলে দিলেন। অতঃপর তাকে জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছো মা? আয়েশা বেগম থমকে গেল। এই প্রথমবার তিহান তাকে মা বলে সম্বোধন করেছে। ইরার দুহাতে মেহেন্দি দেওয়া। ইরাও ভয় মায়ের কাছে এসে ঘেঁষে দাঁড়ালো। আয়েশা বেগম তিহানকে জড়িয়ে ধরে বলল, আরেকবার মা বলে ডাক বাবা। তিহানের চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, মা! আয়েশা বেগম কেঁদে উঠল। মিলির দিকে হাত বাড়িয়ে বলল, এদিকে আয় জাদু করি। যেই কাজ আমি এত বছরে করতে পারলাম না তা তুই করে দেখিয়েছিস। মিলি আয়েশা বেগমকে জড়িয়ে ধরে বলল, তেমন কিছু না মা। আপনার ছেলে আপনাকে আগে থেকেই ভালোবাসে আর মা বলে মানে শুধু বলতে দেরি করেছে। ইরা মায়ের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলল, ছেলে আর বউ পেয়ে মেয়েকে পোড় করে দিলে। মিলি মুখ বাঁকিয়ে বলল, তোকে বিয়ে দিয়ে দিচ্ছি মা আজ থেকে আমার। আয়েশা বেগম মিলির কপালে চুমু একে বলল, একদম ঠিক বলেছে আমার মেয়ে, তোর তো নতুন মা হবে। ইরা নাক টেনে বলল, দেখলি ভাইয়া তোর মা আমাকে পর করে দিল। তিহান ইরার গাল টেনে বলল, বোকা মেয়ে, মা তো মজা করছে। ইরা তিহানকে জড়িয়ে ধরে বলল, মাকে দেখে রাখবে ভাইয়া। আয়েশা বেগম ফোড়ন কেটে বলল, আমার জন্য মিলিই যথেষ্ট। ছেলে মেয়ে লাগবে না। তিহান আর ইরা একসঙ্গে বলে উঠল, এটা তুমি বলতে পারলে মা? স্টেজে বসে আছে একসঙ্গে দুই বউ। বিয়ের জন্য বিশাল একটা রিসোর্ট বুক করা হয়েছে, একসঙ্গে দুটো বিয়ে বলে কথা। ইরা আর মিলি লাল বউ সেজে বসে আছে। সব আত্মীয়রা আসছে আর গিফট দিচ্ছে। ইরার গিফট পেতে বেশ ভালো লাগে। কিয়ারা মনটা মলিন করে বসে আছে। উষান আর রোশানের পরনে শেরওয়ানি। মিলি তিহানের বাহু আঁকড়ে ধরে তাকিয়ে আছে ইরা আর কিয়ারা দিকে। খানিকটা মন খারাপ। ইরা এতদিন তার সঙ্গে ছিল, আজ থেকে আলাদা হয়ে যাবে। তিহান মিলির দিকে তাকিয়ে বলল, মন খারাপ এলো কেসি? মিলি তিহানের দিকে তাকিয়ে বলল, আপনার মন পুড়ছে না? তিহান ইরার দিকে তাকিয়ে বলল, হুম পুড়ছে, তবে আমি চাই আমার বোন সুখী থাকুক তার ভালোবাসার মানুষের সাথে। মিলি তিহানের দিকে তাকিয়ে বলল, আমার খুব কষ্ট হচ্ছে তিহান। ইরাকে ছাড়া বাড়িটা যে শূন্য হয়ে যাবে। তিহান দুষ্টু হেসে মিলির কোমর জড়িয়ে ধরে বলল, তুই চাইলে তোর জন্য নতুন সদস্য এনে দিতে পারি। মিলি হেসে বলল, কাকে আনবেন? ইনশিতা আপুরা কি আসবে? তবে যে ইরার বিয়েতে এলো না। তিহান মিলির দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, ভুর বউ, তুইও না কিছুই বুঝিস না। আমি বলছি আমার ডিএনএ এর কথা। মিলি তিহানের কথার মানে বুঝতে পেরে লজ্জায় নিয়ে পড়ল। দৌড়ে আয়েশা বেগমের আঁচল টেনে তার পাশে বসল। তিহান তার পিছু এলো। মেয়ে হয়ে জন্মালে যেই ঘরে বড় হয় একদিন সেই ঘরেই মেহমান হয়ে আসতে হয়। ফুলের তৈরি দেওয়ালের ওপাশ থেকে কাজে বলে উঠল, কবির চৌধুরী একমাত্র ছেলে উষান চৌধুরীর অসঙ্গে 50 লাখ টাকা দেনমোহর ধার্য করিয়া ইকবাল রহমানের কন্যা ইরা রহমানকে। কাজী বাক্য শেষ করার আগেই নববধূ বলে উঠল, 50 লাখ টাকা দেনমোহরে বিয়ে আমি করব না। কনের এহেম কথায় ভড়কে গেল উপস্থিত সবাই। মিলি ইরার কাঁধে হাত রেখে বলল, কি বলছিস এসব? বিয়ে করবি না মানে? ইরা তিহানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া দেনমোহর হিসেবে আমার ডাক্তার সাহেবকে চাই। আমার 50 লক্ষ দেনমোহর চাই না ভাইয়া, তুমি বলে দেও সবাইকে। উপস্থিত সবাই হেসে উঠল। অতঃপর বরের থেকে অনুমতি দিয়ে 50 লক্ষ দেনমোহরের জায়গায় উষান চৌধুরীর নাম লিখা হল। অবশেষে বিয়ের সকাল কার্যক্রম সম্পন্ন হল। বাধা পড়ল কিয়ারা আর রোশান, এক সুতো এর উষান ইরা। দুই নববধূর চোখের কোণে পানি।
ইরা আয়শা বেগমকে জড়িয়ে ধরে কাঁদছে। কিয়ারা উম্মি বেগমকে। পরিবার ছেড়ে যাওয়ার কষ্ট কেবল মেয়েরই অনুভব করতে পারে। অবশেষে বিদায় হলো দুই নবদম্পতির, দুই গাড়ি দুই দিকে চলে গেল আপনজনদের রেখে। হয়তো আজ থেকেই শুরু হবে তাদের নতুন জীবনের সূচনা। শুরু হবে বৈধ প্রণয়ের গল্প। 5 বছর পর। তুলি মাম্মা যাও পাপার কোলে। তুলি গাল ফুলিয়ে তিহানের কোলে গিয়ে চুপটি করে বসল। তিহান মেয়ের গাল টিপে দিয়ে বলল, আমার মা কি রাগ করেছে? তুলি মিলির দিকে তাকিয়ে বলল, তোমার বউকে বলেছি আমায় একটু সাজিয়ে দিতে, সে দিবে না। কি হলো মিলি, আমার প্রিন্সেসকে সাজিয়ে দিচ্ছ না কেন? মিলি শাড়ির আঁচল সেফটি পিন লাগিয়ে আলমারি থেকে কাঁধের ব্যাগটা নিয়ে বলল, কি সাজিয়ে দিব তোমার মেয়েকে? ওর কি সাজার বয়স হয়েছে? তিহান খানিকটা চেঁচিয়ে বলল, সাজুগুজু করার কি বয়স লাগে নাকি? মিলি বাপ মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তুলি আর তিহান চুপ হয়ে গেল। অতঃপর রওনা দিল রিসোর্টের উদ্দেশ্যে। কিয়ারা সেই কখন থেকে রোশানের কোলে 3 বছরের রূপাকে দিয়ে রেখেছে। মেয়েটাও বোপের কোলে চুপটি করে বসে আছে। গায়ে থাকা নীল শাড়িটা ঘেমে গেছে। এমন সময় দেখল সেখানে তিহানের বাইকটা থেমেছে। বাইক থামতেই তুলি দৌড়ে কিয়ারাকে জড়িয়ে ধরে বলল, মামনি কেমন আছো? কি যারা তুলিকে কোলে নিয়ে গল্প জুড়িয়ে দিল। তিহান আর রোশানও আড্ডায় মেতে গেল। মিলি কিয়ারা রিসোর্টের লেকের পাশে বসে আছে অপেক্ষায় ইরাদের। তুলি কিয়ারার মেয়ে রূপার সঙ্গে গল্প করছে। মিলি ফোন বের করে ইরার ফোনে কল দিল। ইরা তাৎক্ষণিক ফোন রিসিভ করল। অতঃপর ব্যস্ত কণ্ঠে বলল, আর আধ ঘন্টা লাগবে। মিলি হতাশ হয়ে কল কেটে দিল। এই ইরাটা না সবসময় লেট করে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে উপস্থিত হলো একজোড়া কপুত কপুতি। দুজনের কোলেই 1.5 বছরের বাচ্চা ছেলে মেয়ে। উষানের কোলে ওহি আর ইরার কোলে ইরফান। 1.5 বছরের যমজ দুই বাচ্চাকে কোলে নিয়ে এগিয়ে এলো বাদির কাছে। কিয়ারা আর মিলি দুজনকে কোলে নিল। কিয়ারা ভাইয়ের ছেলেকে আদর করতে লাগল। আর মিলি তার বেস্ট ফ্রেন্ডের ননদের মেয়েকে কোলে নিয়ে আদরে কণ্ঠে বলল, আমার ওহি তার মামির কোলে উঠেছে। তুমি চিনতে পেরেছ মামিকে? দেখো তোমার তিহান মামা আর তুলিয়াপা যাবে তুমি তিহান মামার কোলে। ছোট্ট ওহি হাত বাড়িয়ে মামার কোলে গেল। 3 জুটি যখন আনন্দে আত্মহারা তখনই কর্কশ আওয়াজে তিহানের ফোন বেজে উঠল। তিহান হেসে ফোন রিসিভ করতেই হাস্যোজ্জ্বল রাফার মুখ ভেসে উঠল। 6 বছরের রাফা আজ 11 বছরের। মেয়েটা মামার দিকে তাকিয়ে আদুরে কণ্ঠে বলল, মামা আই মিস ইউ মামা। তিহানও রাফার দিকে তাকিয়ে বলল, মিস ইউ টু মামু। এমন সময় ইনশিতা ফোন কেড়ে নিয়ে বলল, তিহান পরশু আমার বাংলাদেশে বেক করছি। উপস্থিত সবাই হেসে উঠল। 5 বছরের মধ্যে ইনশিতারা একবারও বাংলাদেশে আসেনি। রাদিফের বিজনেসের জন্য বাংলাদেশ আর যাওয়া হয়নি। তবে এবার অনেক কষ্টে ম্যানেজ করেছে। রাফা, ইনশিতা আর রাদিফের সঙ্গে সবাই কথা বলে কল কেটে দিল। অতঃপর নিজের আড্ডায় মনোযোগ দিল। ইরা উষানের কাঁধে মাথা রেখে বলল, আমার ডাক্তার সাহেব। মিলি তিহানের দিকে তাকিয়ে বলল, কিউট কাপল। কিয়ারা ইরফানের দিকে তাকিয়ে বলল, কি সুন্দর হয়েছে ছেলেটা। রোশান কিয়ার কোমর চেপে ধরে বলল, তোমার লাগবে নাকি এমন একটা বাচ্চা? কিয়ারা লজ্জায় মুখ লুকালো রোশানের বুকে। আর বাচ্চারা তাকিয়ে দেখছে তাদের মায়েদের ভালোবাসা। গল্প কখনো সমাপ্ত হয় না, শুধু কোথাও এক জায়গায় এসে থেমে যায়। সমাপ্ত।